তুমি এখন শুরু করতে পারো। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিওলজির সেকেন্ড ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। একটু আগে আমি বলে দেই যে তোমরা আজকে মেমব্রেন ট্রান্সপোর্ট করবা। এখানে তোমাদের মেমব্রেন ট্রান্সপোর্টটা শুধুমাত্র তোমাদের আইটেমের জন্য বা টার্মের জন্য না, তোমার পুরো মেডিকেল লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে অবশ্যই তোমাদেরকে প্রফে কোয়েশ্চেন আস্ক করা হবে। এবং এটা এমন একটা টপিক যে টপিকটা না পারলে কিন্তু প্রফে কেউ পাস করাতে পারবে না। তুমি যদি বেসিক জিনিসটা না বুঝো, টিচাররা কখনো তোমাদেরকে মানে ভাইবাতে মুখস্থ বিদ্যা আস্ক করে না, তোমার যে রেসিডুয়াল নলেজটা আছে সেটা থেকে আস্ক করে। এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি যেন ক্লাসে বুঝে যাও। বিশেষ করে আমি যেগুলো বলবো যে তোমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবে। এবং এই জিনিসগুলোর সঙ্গে আমি যে এক্সাম্পল গুলো দিব, এই এক্সাম্পল গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং আমি বলছি আবারও যে তোমরা ক্লাসটা বুঝবে। আর তোমাদেরকে আমি ক্লাসের পরে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, এবং আমার কিছু হ্যান্ড নোট আছে ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা এগুলো নিয়ে সুন্দর একটা নোট করতে পারো। তো আমরা হচ্ছে সরাসরি ক্লাসে যাব। আমি তোমাদের সাথে আমার যে স্লাইড এটা শেয়ার করে নিচ্ছি। ওকে, সো দেখো আজকের টপিকটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, তো মেবি হয়ে গেছে নেটের প্রবলেমের কারণে। হ্যালো আপু, শোনা যাচ্ছে? আমার নেট, আচ্ছা আমার নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছিল, এই কারণে আসলে আজ করে নিলাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক যেটা সেটা হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট। তার মানে হলো যে আমাদের বডিতে তোমরা অলরেডি অনেকে মানে তোমাদের একটু রেসিডুয়াল নলেজ আছে যে আমাদের সেল মেমব্রেন অ্যাকচুয়ালি কি, সেল ওয়াল কি, এগুলো তোমরা পড়ে আসছো। এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনটা দিয়ে কিন্তু আমাদের অসংখ্য জিনিস ট্রান্সপোর্ট হয়। কি কি জিনিস ট্রান্সপোর্ট হতে পারে? আমাদের বিভিন্ন নিউট্রিশন, মলিক, তারপর হচ্ছে তোমাদের আয়নস আছে, এই জিনিসগুলো ট্রান্সপোর্ট হয়। তো এগুলো কিভাবে ট্রান্সপোর্ট হয় এগুলো আজকে আমরা জানবো, কি কি প্রসেস আছে। তো এই জিনিসগুলোতে যাওয়ার আগে প্রথমে আমরা একটু বেসিক ধারণা নিব, যদিও তোমাদের এটার একটা আলাদা আইটেম আছে অর্গানেলস অফ দ্য সেল। বাট আমার মনে হয়েছে যে তোমরা যদি সেল মেমব্রেন সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট না রাখো, তাহলে তোমাদেরকে এই সেল মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেমটা আমার বোঝানো একটু কঠিন হবে। এই কারণে আমরা ফার্স্টে একদম একদম অ ক খ থেকে স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন সম্বন্ধে আমরা যদি ফার্স্টে স্টার্টিং করি, সেল মেমব্রেনটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমাদের যে সেল এবং বাইরের যে এনভায়রনমেন্ট, সেই দুটার মধ্যে একটা ফিজিক্যাল পার্টিশন। এটা হচ্ছে একদম সহজ কথায় বলতে গেলে। তো সেল মেমব্রেনকে আমরা আরেকটা নামে ডাকি, কি নামে ডেকে থাকি? সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনও বলে থাকি। আচ্ছা, তো সেল মেমব্রেনের জন্য আমাদের যে জিনিসটা লাগবে, যেটার স্ট্রাকচারটা কিরকম আছে, কারণ স্ট্রাকচারটা যদি আমরা বুঝি তাহলে বুঝবো যে এখান দিয়ে কোন কোন জিনিসগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। তো দেখো নিচে আমি জাস্ট তোমাদেরকে একটা হেডিং দিয়েছি যে সেল মেমব্রেন সেপারেটিং এক্সট্রা সেলুলার অ্যাকুয়াস এনভায়রনমেন্ট ফ্রম ইন্ট্রাসেলুলার অ্যাকুয়াস এনভায়রনমেন্ট, তাই না? আচ্ছা, তার মানে হলো কি দাঁড়ালো? অ্যাকুয়াস এনভায়রনমেন্ট মানে কি? আচ্ছা, অ্যাকুয়াস কথাটার মানে কি কেউ কি বলতে পারবা? যে অ্যাকুয়াস বলতে আমরা কি ধরনের এনভায়রনমেন্টকে বুঝতেছি? মানে জলীয়। হ্যাঁ, এক্সিলেন্ট। জলীয় বা যেখানে ওয়াটার থাকবে বা যেখানে H2O থাকবে। তাহলে আমি যদি কল্পনা করি একটা সেল, তার ভিতরে এবং বাহিরে দুই জায়গাতেই কিন্তু পানি বা তরল জাতীয়। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো একটা সেলের ভিতরেও ওয়াটারি কিছু মানে এনভায়রনমেন্ট থাকবে, বাইরেও এনভায়রনমেন্ট থাকবে। কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সেলের ভিতরে এবং সেলের বাহিরে আমাদের কিছু আয়নের কনসেন্ট্রেশনে ডিফারেন্স থাকে। তাহলে এই কনসেন্ট্রেশনটা ডিফারেন্সটা কিভাবে মেইনটেইন হয়? বাই দিস সেল মেমব্রেন। তাহলে দেখো এখানে জাস্ট এটা কি, মানে পার্টিশন, একদম সহজ কথায় বলতে গেলে পার্টিশন, যেটা কি করে, যেটা সেপারেট করে এক্সট্রা সেলুলার আমাদের যেই এক্সটার্নাল অ্যাকুয়াস এনভায়রনমেন্ট আছে এবং ইন্টারনাল অ্যাকুয়াস এনভায়রনমেন্ট আছে, এই দুইটাকে। ইট ইজ ফর্মড বাই ফসফোলিপিড উইথ অ্যাসোসিয়েটেড প্রোটিন ডাবল লেয়ার। আচ্ছা, এখানে তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং আমি স্পেশালি আজকে তোমাদেরকে প্রোটিন গুলা কিভাবে অ্যারেঞ্জ থাকে সেটা দেখাবো। কারণ প্রোটিনটাই অ্যাকচুয়ালি আমাদের যে চ্যানেল গুলো আছে, যে চ্যানেল গুলো দিয়ে ট্রান্সপোর্ট হয় সেটা তৈরি করে। আর ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, তোমরা ফসফোলিপিড জানো, এখানে হচ্ছে লিপিড থাকবে এবং একটা ফসফেট গ্রুপ থাকবে। তাহলে ফসফোলিপিড যদি আমরা বুঝতে চাই, দেখো এই জায়গাটায় আমি তোমাদের একদম এখান থেকে এই একটা অংশকে আমি কেটে নিয়ে আসছি। কেটে নিয়ে আমরা এই যে
পাচ্ছি কি একটা হেড আছে আর হলো দুইটা টেল আছে। এখন দেখো যে হেডটা আছে এটা কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে ফসফেট। এটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের যে ফসফোলিপিড আছে এটার ক্ষেত্রে একটা ফসফেট এন্ড আছে, আর এই যে দুটো লেজের মতো আমরা দেখতে পাচ্ছি টেলের মতো, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড। এন্ডটা এটাকে আমরা বলে থাকি পোলার। আচ্ছা, পোলার অথবা বলতে পারি হাইড্রো। আচ্ছা, তোমরা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক কি বুঝো? জি আপু। জি আপু। জি আপু। জি আপু। আচ্ছা বলো তো হ্যাঁ, হাইড্রোফোবিক মানে কি বলতে পারবা? হাইড্রোফোবিক সলিউবল ইন ফ্যাট। পানির বিকর্ষণ, পানির প্রতি বিকর্ষণ। বাংলা বললেও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা মেবি ওর একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, সমস্যা নাই। আচ্ছা আমি বলে দিব। আচ্ছা ওকে, তাহলে দেখো আমরা হাইড্রোফিলিক, আমরা মেডিকেলে যখন পড়তে যাব আমরা কিছু টার্মিনোলজি পাবো, ফিলিক, ফোবিক। তাহলে ফিলিক মানে হচ্ছে ওই জিনিসটার প্রতি তার অ্যাট্রাকশন আছে। যেমন হাইড্রোফিলিক মানে কি, ওর সাথে ওয়াটারের অ্যাট্রাকশন আছে। হাইড্রোফোবিক মানে কি, ফোবিয়া বলতে আমরা কি বুঝি, ভয়। তার মানে ও ওই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। হাইড্রোফোবিক মানে কি, ও ওয়াটারের কাছে যাবে না, একদম সহজ কথায় বলতে গেলে। তার মানে এখানে আমরা বলছি যে পোলার এন্ডটা আছে সেটা হচ্ছে হাইড্রোফিলিক। তার মানে এখানে খুব ইজিলি আমার যেগুলো ওয়াটার সলিউবল পার্টিকেল এগুলো এখানে আসতে পারবে। বাট ফ্যাটি অ্যাসিড যে টেলটা আছে, এই ফ্যাটি অ্যাসিড টেলের কথা যদি আমি বলি, এই ফ্যাটি অ্যাসিডের টেলটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল বা হাইড্রোফোবিক। তোমাদেরকে অবশ্যই ভাইবাতে হিস্টোলজি বলো বা ফিজিওলজি বলো বা যে সাবজেক্টে যাও তুমি অ্যানাটমিতে ওগুলা পড়বা, তো তোমাদেরকে অবশ্যই এই টার্মগুলো ইউজ করবে যে পোলার এন্ড কোনটা আর হচ্ছে হাইড্রোফোবিক এন্ড কোনটা, ফিলিক এন্ড কোনটা, এগুলো তোমাদেরকে অবশ্যই আস্ক করা হবে। এখন দেখো এগুলা জানার উদ্দেশ্যটা কি, আমরা বলেছি যে ফসফোলিপিড হচ্ছে একটা বাইলেয়ার। তাহলে আমরা এই ছবিটাতে এখন দেখবো, ডান পাশের ছবিটাতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুই পাশের দুইটা ফসফোলিপিড এক হয়ে একটা বাইলেয়ার ফর্ম করছে। তার মানে দেখো যে দুইটা পাশের আমাদের যেই ফ্যাটি মানে ফ্যাটি চেইন, যে ফ্যাটি অ্যাসিডের টেলটা ছিল ওইটা কিন্তু সামনাসামনি হয়ে একদম মাঝখানে হয়ে আছে। আর পোলার এন্ড গুলা কি করতেছে, দুইটা পাশে আছে। তাহলে আমি যদি বলি আপার পোর্শনটা আমার এক্সট্রা সেলুলার স্পেস আর এই নিচের পোর্শনটা ইন্টারসেলুলার স্পেস, তার মানে হলো কি পুরো এক্সট্রা সেলুলার স্পেস আর ইন্টারসেলুলার স্পেসের দুইটা কর্নারে কে আছে হাইড্রোফিলিক এন্ড, যেহেতু আমরা বলেছি যে দুটোই হচ্ছে অ্যাকুয়াস মিডিয়াম। আচ্ছা, তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যদি কোনো একটা জিনিসকে আমি ট্রান্সপোর্ট করতে চাই অবশ্যই এটাকে কি করতে হবে, মাঝখানে আমার যে লিপিড লেয়ারটা আছে এটাকে ক্রস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে পানি আর তেল কখনো একসাথে মিশে না, তাই তো? এই কনসেপ্টটা আমাদের এখানে খাটবে যে কেন পানি আর তেল মিশে না, এটা আমাদের ফিজিওলজিতে কি ইম্পর্টেন্স। সেটা হচ্ছে তুমি ধরো কোন একটা সাবস্টেন্স নিলাম, এটা যদি হয় ফ্যাট সলিউবল মানে কি, যেটাকে আমরা বলে থাকি দ্রবণীয়। আচ্ছা, যেমন ধরো তুমি কি করলা, আমরা শরবত বানাই যখন আমরা কি দেই, আমরা হচ্ছে সুগার দেই এবং ওয়াটার দেই। তার মানে আমি বলি যে সুগারটা কি ওয়াটারে সলিউবল। এরকম ভাবে ধরো কিছু পার্টিকেল যেটা হচ্ছে ফ্যাট ইন নেচার বা লিপিড ইন নেচার, এগুলাকে আমরা বলে থাকি ওয়াটার ইনসলিউবল। সেরকম ভাবে যেহেতু মাঝখানের লেয়ারটা পুরো ফ্যাট পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে, এই লেয়ারটাকে যদি কেউ ক্রস করতে যায় তাকে অবশ্যই কি হতে হবে, তাকে অবশ্যই সলিউবল ইন ফ্যাট হতে হবে, তার মানে লিপিড সলিউবল হতে হবে। এতটুকু বোঝা গেছে যে এই মেমব্রেনটাকে খুব ইজিলি শুধুমাত্র তারাই ক্রস করতে পারবে যারা হচ্ছে ফ্যাট সলিউবল। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এই ছবিটা আমি একটু হাতে এঁকেছি, তোমরা খুব ভালো করে এটা একটু বুঝো, একদম সোজা। সেটা হচ্ছে দেখো এখানে আমি ফসফেট এন দেখিয়েছি, এখানে আমি ফ্যাটি অ্যাসিডের যে লেয়ারটা আছে সেটাও দেখিয়েছি। তাহলে আমরা বলেছিলাম যে বাইরের পোর্শনটা হচ্ছে পোলার এন আর ভিতরে হচ্ছে আমাদের হাইড্রোফোবিক এন। দেখো এর মাঝখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের একটা সাবস্টেন্স, তাই না? এখানে কিছু একটা দেখাচ্ছি আমি। তাহলে এই গ্রিন কালারের জিনিসটা কি, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্যাট পার্টিকেল। আচ্ছা, তাহলে এটা জিনিসটা কি, তোমরা কি কোলেস্টেরলের নাম শুনেছো? জি আপু, শুনেছি। কেউ কি বলতে পারবা? কোলেস্টেরল তো অনেকগুলো হয়, তাই না? তোমরা বোটানিতে পড়ছো, স্টিগমাস্টেরল, কোলেস্টেরল, স্টেরল। বলো তো এই জায়গাটার মধ্যে এই কোলেস্টেরলটা মানে মানুষের ক্ষেত্রে, আমরা হিউম্যানের ক্ষেত্রে এটাকে আমরা কি বলে থাকি, মানে স্পেসিফিক্যালি কোলেস্টেরল না বলে?
স্টেরল বলে থাকি, ঠিক আছে, আমরা স্টেরল বলে থাকি। তোমাদের যদি স্পেসিফিক্যালি বলা যায় তোমরা কোলেস্টেরলও বলতে পারো বা স্টেরলও বলতে পারো। এখন দেখো এইটা তোমাদেরকে জানতে হবে, কারণ এটা হচ্ছে হিউম্যানে থাকে, আমাদের যারা ইউক্যারিওটিক সেল আছে হিউম্যানে থাকে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়াতে থাকে না। সো ব্যাকটেরিয়াতে না থাকার কারণে কি হয়, আমরা যখন কোনো একটা ড্রাগ দিই তখন এই কম্পোনেন্টের ডিফারেন্সের জন্য দেখা যায় যে আমাদের বডিতে কোনো খারাপ মানে হার্মফুল ইফেক্ট হয় না। এ কারণে মনে রাখবা যে স্টেরলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এটা কি করে জানো, স্টেরলটা হচ্ছে এই যে আমাদের লিপিড বাইলেয়ার, এটা একটা ফ্লুইড মডেল। তোমরা সবাই জানো যে আমাদের প্লাজমা মেমব্রেনটা হচ্ছে একটা ফ্লুইড মোজাইক মডেল। মোজাইকটা কিরকম কেন, কয়টা এরকম করে যে প্লাজমা তোমার হচ্ছে আমাদের যে লিপিড লেয়ারটা আছে এটার মধ্যে প্রোটিন গুলো এরকম থাকে লাইক আ মোজাইক, এন্ড ফ্লুইড কেন, কয়টা পুরো ফ্লুইডের মতো মনে হয়, ফ্লুইডি একটা স্ট্রাকচার। তো দেখো যদি এটার একদম ফ্লুইডি হতো তাহলে তো এটার কোনো স্ট্যাবিলিটি থাকতো না। এই যে কোলেস্টেরলটা আছে, কোলেস্টেরল থাকে এই যে আমাদের ফসফোলিপিডের মাঝে মাঝে থাকে, এটাকে সে হোল্ড করে রাখে। হোল্ড করে রাখলে কি হয়, আমাদের যে বাইলেয়ারটা আছে এই বাইলেয়ারটার স্ট্যাবিলিটি মেইনটেইন হয়। এবং তোমরা যদি দেখতে পাবে যে এই স্টেরল থেকে আমি কি করেছি, আমি আউটার দিকে ওইচ দিয়েছি, তাই না? ওইচটা হচ্ছে কি, এটা একটা হাইড্রোফিলিক এন্ড। তো এই কারণে কি হচ্ছে, এখানে আমাদের যে কোলেস্টেরল থাকে এখানে তো একটা মানে হাইড্রোক্সিল এন্ড থাকে, এটা কিন্তু এরকম বাহিরের দিকে থাকে। আচ্ছা, এখন দেখো আমি রেড কালারে কি দেখাচ্ছি, আমি রেড কালারে এখানে সিম্পলি একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে প্রোটিন। আমরা দেখবো ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন থাকে। তাহলে আমরা ওভারঅল কি দেখলাম, যে আমরা দেখতে পেলাম, যদি আমি এতটুকুর কথা বলি, দেখতে পেলাম যে লিপিড বাইলেয়ার আছে, লিপিড বাইলেয়ারটার স্ট্রাকচারটা কিরকম, কোন এন্ডটা হাইড্রোফিলিক, কোন এন্ডটা হাইড্রোফোবিক, এবং এটার মাঝখানে কে কে স্ট্যাবিলিটি দিচ্ছে, সেটা দিচ্ছে একটা স্টেরল, এন্ড স্টেরল অলসো আ লিপিড পার্টিকেল। ওকে, তার মানে হলো পুরোটা হচ্ছে লিপিড পার্টিকেল, যার কারণে কি হবে, আমি যদি কোনো একটা সাবস্টেন্সকে এখানে দিয়ে ট্রান্সপোর্ট করতে চাই, যেমন আমি রেড কালারে যেটা দেখাচ্ছি অ্যারো দিয়ে, যদি কোনোটাকে আমি মুভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই সাবস্টেন্সটা অফকোর্স কি হতে হবে, লিপিড সলিবল হতে হবে। এবং কি হতে হবে, আইদার লিপিড সলিবল হবে অথবা তাদের যে মলিকুলার ওয়েট, বাংলা আমরা যেটাকে বলি আণবিক ভর, সেটা হবে কি অনেক কম হবে। তাহলে দেখো এই জায়গাটার মধ্যে এই দুটা পয়েন্ট আমি লিখেছি, এই দুটা পয়েন্ট তোমরা অবশ্যই নোট করে রাখবা, কারণ এটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। দেখো, ডিউ টু দেয়ার স্ট্রাকচার, ডিউ টু দেয়ার ওয়াট স্ট্রাকচার, লিপিড বাইলেয়ার স্ট্রাকচার, অনলি লিপিড সলিবল, দেখো এই ওয়ার্ডটা মনে রাখবা, অনলি লিপিড সলিবল এন্ড ভেরি স্মল মলিকুলার ওয়েট, মানে মলিকুল, স্মল মলিকুল মানে যার মলিকুলার ওয়েট খুবই কম, তারা এখানে মানে পাস করতে পারে। এবং ওই পদ্ধতিটাকে আমরা কি বলছি, ওই প্রসেসটাকে সিম্পল ডিফিউশন। এটা আমরা আস্তে আস্তে দেখবো, হোয়াট ইজ সিম্পল ডিফিউশন, হোয়াট ইজ ফ্যাসিলিটেড ডিফিউশন। আচ্ছা, তাহলে এটা হলো কেন, এটা হলো ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিপিড বাইলেয়ার। এখন ধরো আমার বডিতে তো শুধু লিপিড পার্টিকেল, আমার অনেক ওয়াটার সলিবল পার্টিকেল আছে। তোমরা তো জানো আয়ন গুলা কি, আয়ন গুলা হচ্ছে ওয়াটার সলিবল, লাইক সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, দে আর ওয়াটার সলিবল। তাহলে আমি যদি এই ওয়াটার সলিবল সাবস্টেন্স এবং যেগুলো একটু সাইজ একটু বড়, এগুলো কি করবে, এগুলো কি সহজে পাস করতে পারবে, পারবে না। তাহলে তাদের জন্য আমার কি দরকার, কিছু স্পেশাল মেকানিজম দরকার। স্পেশাল মেকানিজমের কারণে কি করতে পারবে, ওরা ট্রান্সপোর্ট হতে পারবে। তাহলে সেকেন্ড প্যারায় দেখো যে লার্জ, এটা মনে রাখবা লার্জ, দ্যাট মিন্স ওয়াই লার্জ, দেয়ার মলিকুলার ওয়েটটা অনেক বড়, বেশি। সো লার্জ দ্যাট মিন্স দেয়ার হাই মলিকুলার ওয়েট এন্ড পোলার, এবং হাইলি পোলার। পোলার মানে কি, পোলার কথাটার মানে হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে দেখো এই পোলার সাবস্টেন্স গুলো যদি এখানে ট্রান্সপোর্ট করতে যায়, ওরা তো আসবে, কিন্তু ওরা কি এই বাইলেয়ারটা ক্রস করতে পারবে, পারবে না কিন্তু, কারণ এখানে ওদের ভিতরে কি আছে, ফ্যাটি অ্যাসিড লেয়ার আছে। তো কখনো তো ওয়াটারের মধ্যে মানে ফ্যাটের মধ্যে কখনো ওয়াটার সলিবল হতে পারবেই না। সো এইখানে যারা পোলার, হাইলি পোলার, তারা কি করতে পারবে না, তারা এখানে ট্রান্সপোর্ট হতে পারবে না। এবং এদের জন্য কি আছে, এদের জন্য আমি যে রেড কালারে তোমাদেরকে প্রোটিন দেখাইছি, একটু পরে দেখাবো যে এই প্রোটিন গুলা না খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়, অ্যারেঞ্জ হয়ে ওদের জন্য কিছু তোমার চ্যানেল তৈরি করে, এই চ্যানেল গুলা দিয়ে তখন ওরা আসতে পারে। এতটুকু বোঝা গিয়েছে? জি আপু। এখন দেখো এইটা আমার মনে হয় তোমাদের এইটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝলেই তুমি বাকি জিনিস বুঝে ফেলবা। আমি তোমাদেরকে বলছিলাম প্রোটিনের কথা, তাহলে প্রোটিনটা কেন দরকার, কারণ প্রোটিন গুলা যে চ্যানেল ফর্ম করে। আচ্ছা, তোমরা তো বুঝো হোয়াট ইজ পেপটাইড, হোয়াট ইজ প্রোটিন, হোয়াট ইজ অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি করে, পেপটাইড ফর্ম করে, তাই না? পেপটাইডের আর 100টার বেশি যদি হয়ে যায় অ্যামিনো অ্যাসিড, সেটাকে আমরা বলে থাকি প্রোটিন। তাহলে ধরো আমাদের যে প্রোটিন গুলো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে আগের স্লাইডে, ওইটা কিভাবে তৈরি হয়, ধরো আমার অসংখ্য পেপটাইড আছে, আমি ধরলাম 5টা,
ঠিক আছে, আমার 5টা পেপটাইড আছে, এরা একসঙ্গে মিলে যাবে। এরা একসঙ্গে মিলে কি করবে জানো, এরকম করে চ্যানেল ফর্ম করবে। আমি একদম সিম্পলি দেখাচ্ছি, এখানে আমি যদি ভাগ করতে যাই আমি দেখবো এখানে আমার যে 5টা মানে পেপটাইড ছিল এই জিনিসগুলো মিলে এখানে আমার একটা চ্যানেল ফর্ম হয়েছে। ওরা খুব সুন্দর করে চারপাশে করে এরকম সারাউন্ড করে রাখে এবং মাঝখানে দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা, তার মানে কি এই মাঝখান দিয়ে কিছু একটা কি করতে পারবে, মুভ করতে পারবে এখান দিয়ে। সো এটা হচ্ছে যে আমাদের যে সাবস্টেন্স গুলা ওরা সরাসরি লিপিড বাইলেয়ারকে ক্রস করতে পারছে না, তারা কিন্তু এভাবে কিছু প্রোটিন নিলে চ্যানেল ফর্ম করে এবং এই চ্যানেল দিয়ে কিন্তু তারা ট্রান্সপোর্ট হতে পারে। আচ্ছা, এখন তোমরা একটু ডান পাশের ছবিটা দেখো, না বাম পাশে, হ্যাঁ বাম পাশে, এই যে এটা দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি সেম জিনিস এটা বুঝিয়েছি, দেখো এখানেও আছে যে 4টা পেপটাইড ছিল এবং ওরা কি করলো, বা 4টা বা 5টা বলো, ওরা এইভাবে করে ওরা বিভিন্ন ধরনের চ্যানেল ফর্ম করতে পারে। এবং যদি আমি একদম মলিকুলার লেভেলে সেলের যে আমার মেমব্রেনটা আছে ওখানে দেখতে চাই, তাহলে আমরা এই নিচের ছবিটা দেখবো। এই নিচের ছবিটা দেখো, প্রথমে ওরা পেপটাইড ছিল এবং খুব সুন্দর করে ওরা নিজেরা চ্যানেল ফর্ম করলো এবং ওরা একটা চ্যানেল হলো। এবং একটু এখন নোট করবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কাজ করতে পারে টিচাররা যখন তোমরা সেকেন্ড, এটা তো তোমাদের খুব সম্ভবত 3 নাম্বার আইটেমের পড়া আমি যেটা পড়াচ্ছি, তো তোমাদের যে সেল মেমব্রেন যেখানে মানে পড়ানো হবে সেখানে টিচার আস্ক করতে পারে যে সেল মেমব্রেনে কি কি টাইপের প্রোটিন থাকে, যেহেতু প্রোটিনটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের লিখে নেই, তোমরা একটু লিখে নাও, সেটা হচ্ছে স্ট্রাকচারাল। আচ্ছা স্ট্রাকচারাল, তারপর লিখে নাও যে ফাংশনাল অর এনজাইম, যে কোনোটাই মানে বলতে পারো, স্ট্রাকচারাল, ফাংশনাল অর এনজাইম। তারপর আমার কিছু কি হতে পারে, ক্যারিয়ার প্রোটিন হতে পারে এবং কিছু হতে পারে আমাদের লিঙ্কার প্রোটিন। তাহলে আমি 4 ধরনের প্রোটিনের কথা তোমাদেরকে বললাম, তোমাদেরকে এমসিকিউ তে আস্ক করতে পারে। স্ট্রাকচার গুলা কি, সিম্পলি ওরা স্ট্রাকচারটা দিচ্ছে। আপু আরেকবার বলবেন নামগুলা? হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারাল প্রোটিন, ফাংশনাল অর এনজাইম, ক্যারিয়ার প্রোটিন এন্ড লিঙ্কার প্রোটিন। আচ্ছা এখন দেখো এখানে স্ট্রাকচারটা তো সবাই বুঝো। আচ্ছা এখন দেখো এই জিনিসটা দরকার, এনজাইমটা আমাদের জন্য জানা দরকার। কেন জানো, এই এনজাইমটাই কিন্তু কি করে, ধরো তোমরা যখন বায়োকেমিস্ট্রিতে কিছু দূর আগাবা তখন দেখবা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হচ্ছে এই সেল মেমব্রেন থেকে। তাহলে এই জায়গাটার মধ্যে আমাদের কিছু কিছু প্রোটিন থাকে, যেই প্রোটিন গুলা কি করে, অ্যাক্ট অ্যাজ এ এনজাইম। তার মানে কি এরা কিভাবে এনজাইম হিসেবে কাজ করে, ধরো তুমি এ এন্ড বি দুইটা সাবস্টেন্স এখানে গেল, ওরা যখন বের হয়ে আসলো তোরা সি এন্ড ডি ফর্ম করলো, তার মানে ওদের পুরো চেঞ্জ হয়ে গেছে, কিসের জন্য, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস প্রোটিন। তার মানে এনজাইমের ডেফিনেশন থেকে তোমরা জানো যে এটা কি করে, একটা সাবস্টেন্সকে অন্যটায় মানে কনভার্ট করে। সো এটা কি হিসেবে কাজ করতেছে, ফাংশনাল বা এনজাইম। আপু এখানে তো হচ্ছে ইন্টিগ্রাল বা পেরিফেরাল প্রোটিনও তো আছে না সেল মেমব্রেনে? হ্যাঁ আমি এখনো যাইনি ওখানে, আমি তোমাকে ফাংশনালি বোঝাচ্ছি যে তোমরা যেটা দেখেছো ওটা তো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ইন্টিগ্রাল পেরিফেরাল এগুলো পড়ছো, ওগুলো হচ্ছে মানে কোথায় থাকে এটার উপর ডিপেন্ড করে, ওটা হচ্ছে পুরো অ্যানাটমির পড়া, ওটাও আমি তোমাদেরকে বলে দিব। যে দেখো এখানে একটা ছবিও আছে, আমি একটু শুরু করি, আমি আগে ফাংশনাল কথাগুলো বলছিলাম। তো ক্যারিয়ার প্রোটিন কারা, আমরা ক্যারিয়ার প্রোটিন দেখে ফেলেছি, ক্যারিয়ার প্রোটিনের নাম থেকে বোঝা যাচ্ছে ওরা কিছু ট্রান্সপোর্ট করবে, কিছু জিনিসকে ক্যারি করে বাহির থেকে ভিতরে নিয়ে যাবে। আর লিঙ্কার প্রোটিন, আমার কাছে মনে হচ্ছে লিঙ্কার প্রোটিনের কাজটা বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা সম্বন্ধে হয়তো অনেকেরই আইডিয়া নাই যে হোয়াট ইজ লিঙ্কার প্রোটিন। তোমরা তো সাইটোস্কেলেটনের নাম শুনেছো তাই না, সাইটোস্কেলেটন যেটা আমাদের একটা সেলের শেপকে মেইনটেইন করে, আমরা সেটাকে কি বলি, সাইটোস্কেলেটনকে। আমাদের যেমন স্কেলেটন আছে, বোনস আছে, এরকম ভাবে সেলের মধ্যে যেটাকে আমরা বোনস হিসেবে কল্পনা করি সেটাকে আমরা বলে থাকি সাইটোস্কেলেটন। আচ্ছা এখন সাইটোস্কেলেটন তো প্রতিটা সেলের আছে, দেখো আমি যদি দেখাই, ধরো এটা একটা সেল এবং এক্সট্রা সেলুলার যে স্পেসটা আছে এটাকে আমরা কি বলতেছি পরে বলতেছি। ধরো আমাদের যে সেল মেমব্রেনটা আছে এখানে কিছু প্রোটিন আছে, এই প্রোটিনের কাজ কি, এই প্রোটিনের নাম বলেছি লিঙ্কার প্রোটিন। তার মানে ওরা কি করবে দেখো, ওদের একটা এন্ড বের হবে যেটা বাইরের দেখো কিছু একটাকে ধরে রাখছে, আবার কি করবে ওরা ভিতরের কিছু একটা জিনিস থাকবে এরকম এরকম ভাবে, এটাকে সে কি করবে আর একটা হ্যান্ড দিয়ে ধরে রাখবে। তার মানে ওরা লিঙ্ক করতেছে তাই না, লিঙ্ক করতেছে। এখন এটা কার কার মধ্যে লিঙ্ক করতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এটাকে আমরা বলে থাকি সাইটোস্কেলিটন।
সাইটোস্কেলিটন, আর বাইরের দিকে যে জিনিসটা সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেনের নাম তোমরা সবাই শুনেছো তাই না? কোলাজেন ফাইবার নাম শুনেছো, আর অনেক কিছু নাম ফাইবারস শুনেছো। তো এদের কাজ হচ্ছে এই যে আমাদের সাইটোস্কেলিটন, এটাকে কিভাবে একটা স্ট্যাবিলিটি দিবে, এরা করবে কি আমার যে এক্সট্রা সেলুলার স্পেসে কোলাজেন ফাইবার গুলো আছে এগুলোর সঙ্গে কানেক্ট করে রাখবে, যার কারণে কি হবে আমার সেলটার যে অ্যাকচুয়ালি সাইটোস্কেলিটনের যে ফাংশন আছে সেটা মেইনটেইন হবে। এই হলো আমার 4 ধরনের ফাংশনালি প্রোটিন। আর এখন আমি তোমাদেরকে একটু যেটা দেখাচ্ছিলাম, এখানে দেখো একটা ছবি আমি এঁকেছি। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে একটা দানবের মতো তাই না? মনে হচ্ছে একটা মাথা, ওর কাছ থেকে এরকম করে হাত পা বের হয়ে আসছে। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং এটা তোমাদেরকে অনেক বেশি জ্বালাবেও না, আবার তোমাদেরকে এটা মানে পড়ে অনেক মজা পেতে পারো। তো এটাকে আমরা কি বলি জানো? এই প্রোটিনটাকে আমরা বলে থাকি জি প্রোটিন। তো জি প্রোটিনটা কি? এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তো ইন্টিগ্রাল প্রোটিনের ডেফিনিশন তোমরা অলরেডি জানো, যে যে প্রোটিনটা দুইটা লেয়ার জুড়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রাল প্রোটিন। তো এই জি প্রোটিনটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন। এবং এখানে দেখো 1 2 3 4 5 আচ্ছা 6 7 7টা এরকম করে 7টা একটা সাপের মতো করে 7বার প্যাচ নিবে, এবং এর এন্ডটা অবশ্যই কিন্তু ইন্ট্রাসেলুলার যে স্পেসটা আছে ইন্ট্রাসেলুলার স্পেসে থাকবে। আচ্ছা আমার কি স্লাইড মেবি একটু স্লো যাচ্ছে? আর এখানে হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস। তাহলে দেখো এই জি প্রোটিনটা কি করতেছে, এক্সট্রা সেলুলার স্পেস এবং ইন্টারসেলুলার স্পেস এটার সঙ্গে কিন্তু কানেক্ট করতেছে। এবং ওরা কি করে জানো, কোনো কারণে যদি কোনো স্টিমুলাস আসে এই বাহিরে, তাহলে ওরা এটাকে এই ওদের যে বিশাল একটা লেজের মতো জায়গা, এটা দিয়ে সে সেলের ভিতরে ট্রান্সফার করে দেয়। সেলের ভিতরে ট্রান্সফার করলে কি হয়, সেলের ভিতরে ওইটার যে ইফেক্টটা আসতো ওইটার ফাংশন হয়। আচ্ছা, আর হলো কিছু পেরিফেরাল প্রোটিন থাকে। কোন দিকে? পেরিফেরাল প্রোটিন গুলা কিভাবে থাকে, ধরো এটা সেলের যে আমাদের প্লাজমা মেমব্রেন একদম বাইরের দিকে থাকতে পারে এবং ভিতরের দিকেও থাকতে পারে, আবার কিছু তোমার এরকম ধরনের থাকে। এবং আমাদের যে বেসিক্যালি যেটা মনে রাখবা তোমরা, যে আমাদের যে ইন্টিগ্রাল প্রোটিন আছে এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন। তাহলে আমরা বলি এটাকে কি, ইন্টিগ্রাল বা ট্রান্স মেমব্রেন প্রোটিন। তোমরা এই প্রোটিনের জিনিসগুলা একটু জ্ঞানন খুলবা, জ্ঞান মধ্যে দেখবা যে কতগুলো ছবি আছে। তোমরা এখন কিছু করা লাগবে না, জ্ঞানন যদি কারো বই না থাকে পিডিএফ ডাউনলোড করতে পারো, ডাউনলোড অ্যাভেলেবেল আছে। ওইখান থেকে কি করবা, এখানে শুধু ছবি দেখবা। আর পুরো আজকের টপিকটা তোমরা টিচাররা যেভাবে মানে আমাদেরকে বুঝায় সেটা হলো তুমি গাইডনে ভালো পাবা আর ছবিগুলো জ্ঞাননে ভালো পাবা। এখন তোমার জ্ঞানন পড়ার দরকার নাই, একটু কঠিন মনে হবে। তোমরা গাইডনটা পড়ো আর জ্ঞাননের শুধু ছবিগুলো দেখবে, এবং এই প্রোটিনগুলো তুমি দেখতে পাবা যে এইটা আমি যে তোমাদের কি মোটামুটি ধারণা হয়েছে আপু আপনার কথা বোঝা অ্যাকচুয়ালি যাচ্ছে সেল না। মেমব্রেনটা কিরকম বা এটা কিভাবে কথা ধারণা কেটে হলে আমি কেটে কোশ্চেন আসছে। হ্যাঁ বলো তো। কথা শোনা যাচ্ছে না ভালো মতো। আমার মনে হচ্ছে আমার একটু আনস্টেবল দেখাচ্ছিল, তো আমিও বুঝতে পারছিলাম। তোমরা কি মানে আপু এখন কোনো কথাই আসতেছে না। কেটে কেটে আসে আপু। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? আপু স্পষ্ট না। জি আপু স্পষ্ট না। ওখানে মনে হয় নেট প্রবলেম। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমার কথা? জি আপু জি আপু এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কি মানে যতটুকু বোঝালাম বেসিক ধারণা, এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে তারপর আমরা টপিকে যাব। আপু জি হয়েছে? প্রোটিনের অংশটা একটু আরেকবার বললে ভালো আচ্ছা, হয়। জি প্রোটিনের পার্ট এখন তোমাকে পড়া লাগবে না আপু। হ্যাঁ,
জি প্রোটিনের হচ্ছে একটা এক্সট্রা সেলুলার পোর্শন আছে, একটা ইন্ট্রা সেলুলার পোর্শন আছে। এক্সট্রা সেলুলার পোর্শনে কি হবে, সেলের বাহির থেকে কিছু স্টিমুলেশন আসবে এবং তখন ওর এই যে ট্রান্সমেমব্রেন কতগুলা মানে লুপ আছে কিছু, এই লুপ দিয়ে সে কি করবে, ওই স্টিমুলেশনটাকে ভিতরে পাঠাবে সেলের ভিতরে। তখন সেলের ভিতরে কি করবে, ওই যে স্টিমুলেশনটা আসলো ওইটা অনুযায়ী কাজ হবে। এতটুকুই। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমি তাহলে একটু তোমাদেরকে একটু ধারণা দেই, মানে একটু দেখি তোমরা কি বুঝলা। বলতো যেই সাবস্টেন্স গুলা হাই মলিকুলার ওয়েট এন্ড ওয়াটার সলিবল, তারা কোন জিনিসটা দিয়ে পাস করবে মেমব্রেনের? প্রোটিন চ্যানেলের মাধ্যমে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার বলতো যারা লিপিড সলিবল বা একদম লো মলিকুলার ওয়েটের, তারা কিভাবে পাস করবে? লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে। ওকে, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি জিনিস বোঝা আমরা শুধু পড়লেই বুঝে যাবো। আচ্ছা, এবার আমরা চলে আসলাম মেইন টপিকে, দ্যাট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে কি কি আস্ক করবে পরীক্ষাতে। তোমাদেরকে অবশ্যই মানে কি বলে আইটেমের জন্য তোমাদেরকে ডেফিনেশন পড়তে হবে, মেমব্রেন ট্রান্সপোর্টের ডেফিনেশন। প্রফের জন্য যেটা পড়বা এবং টার্মের জন্য সেটা হচ্ছে ক্লাসিফিকেশন পড়বা। মানে হয় কি তোমার আইটেম, মানে আইটেমে অনেক বেশি ডেফিনেশন ধরা হলেও মোটামুটি কার্ড টার্মে অত বেশি ডেফিনেশন ধরা হয় না, কোন প্রসেসের ডিটেইলস জিজ্ঞেস করে না, ওখান থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জিজ্ঞেস করা হয়। তো তোমাদের ডেফিনেশনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে কোন কোন জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো দেখো এখানে 3টা ওয়ার্ড প্রথমে আছে। তো এটা হচ্ছে তোমাদের গাইডনের রেফারেন্সের। তো তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদেরকে কলেজে যেটা দেয় সেটা তোমরা ফলো করবা। কারণ হলো যে তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু টিচাররাই পড়ে, কারণ আমি যেগুলো বলতেছি যে যেগুলো অ্যাকচুয়ালি টিচাররা অন্যভাবে নেয় তার মধ্যে এটা একটা, এটা গাইডনের রেফারেন্স যদিও আছে, তারপরে তোমরা অবশ্যই লেকচারারেরটা ফলো করবা। তো দেখো এখানে ইটস আ বায়ো ফিজিও এন্ড কেমিক্যাল ফেনোমেনন বাই হুইচ different substances are transported across the cell membrane. একদম সোজা ডেফিনেশন, from inside to outside and vice versa. আচ্ছা, vice versa মানে কি, এটা কি বুঝো? what is vice versa? উল্টা জি দিক আপু, থেকে আপু। মানে উল্টা, হ্যাঁ বিপরীত। ওকে, বিপরীত হতে পারে। তার মানে কি হতে পারে, এটা ইনসাইড থেকে বাহিরেও যেতে পারে, আবার বাহির থেকে ভিতরেও আসতে পারে। তাহলে তোমরা একদম সহজ কথায় বুঝে গেলে মেমব্রেন ট্রান্সপোর্ট মানে কি, এটা একটা ফেনোমেনন। ফেনোমেনন মানে কি মেকানিজম আমরা বলতে পারি, বা বাংলায় বলা যায় একটা ব্যবস্থা, যেখানে এটা কি ধরনের একটা ফেনোমেনন বা কি কারণে একটা মেকানিজম, সেটা হচ্ছে একটা বায়ো ফিজিও কেমিক্যাল। এখানে কিছু কেমিক্যাল চেঞ্জ হয় এবং ফিজিক্যালি অনেকগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। এভাবে করে কি হচ্ছে, ডিফারেন্ট সাবস্টেন্সেস আর ট্রান্সপোর্টেড। কোথা থেকে ট্রান্সপোর্ট করতে পারে, এরা আইদার বাহির থেকে ভিতরে আসতে পারে, ফ্রম আউটসাইড টু ইনসাইড, অথবা ফ্রম দ্য ইনসাইড টু আউটসাইড। এটাকে আমরা পুরোপুরি না বলে আমরা পরে ভাইস ভার্সা কথাটা অ্যাড করে দিই। তাহলে এটা হলো তোমাদের ডেফিনেশন গেল। এটা একদম সবাই একটু বুঝে পড়বা, দেখবা মুখস্থ করার দরকার হচ্ছে না, জাস্ট 3টা পয়েন্ট। ইটস আ ফেনোমেনন, এখানে কি হচ্ছে এবং কোথায় হচ্ছে, শেষ। ওকে, এরপরে দেখো একটা মাইটে একটা জিনিস তোমাদেরকে এটা সবার খুব ভালো করে মনে রাখতে হবে, একদম খুব সুন্দর করে। এবং এটা রেফারেন্স হচ্ছে গাইডন, যদিও গাইডনে তোমাদেরকে এইভাবে কোনো চার্ট করে দেওয়া নাই, এগুলো তোমরা গাইড বইয়ে পাবা, খুব সুন্দর করে চার্ট করে দেওয়া। বাট এটার যে বেসিক যেই পার্থক্যগুলো দেখাচ্ছে, এটা পুরোপুরি তোমাদের গাইডনের রেফারেন্স থেকে নেওয়া, যদিও গাইডনের চার্টটা কিন্তু নাই। মানে আমার কাছে যে বইটা আছে সে বইতে না, আমি জানি না নিউ বইতে কি অ্যাড করেছে কিনা। তো দেখো মেমব্রেন ট্রান্সপোর্টে এখন জাস্ট একটু বুঝবো, আমরা পরে ওয়ার্ড বাই ওয়ার্ড যাবো। প্রথম কথা হচ্ছে এখানে আমরা দুটা ভাগ দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে যদি আমি একটু বলি হোয়াট ইজ অ্যাক্টিভ এন্ড হোয়াট ইজ প্যাসিভ, কেন দুটাকে আমরা আলাদা ভাগে ভাগ করতেছি। ধরো তুমি একটা কাজ নিজে থেকে করলা, তাহলে তুমি যখন নিজের শক্তি সামর্থ্য খাটিয়ে একটা কাজ করছো, সেটাতে তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, সেটা হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, এখানে আমাদের একটা এনার্জি দরকার হয়, এবং এই যে এখানে আমরা অ্যাক্টিভ কথাটা পাচ্ছি সেটার মানে হলো এখানে এনার্জি ইউজ করা হচ্ছে। এবং প্যাসিভ কথাটার মানে কি, সেখানে আমার কোনো ইফোর্ট দেওয়া লাগতেছে না, জিনিসটা এমনিই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে আমার কোনো ধরনের এনার্জির প্রয়োজন হচ্ছে না। তাহলে এই টপিকটা তোমরা এই পয়েন্টটা মনে রাখবা, আমরা কোনটার বেসিসে এবং প্যাসিভকে আলাদা করছি, সেটা হচ্ছে কারো এনার্জি লাগছে কি লাগছে না। তাহলে এনার্জি লাগলে আমরা কি বলে থাকি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এনার্জি না লাগলে আমরা বলে থাকি প্যাসিভ ট্রান্সপোর্ট। তারপরে দেখো যে আমরা আগে প্যাসিভটা বুঝি, যেহেতু এই টার্মগুলো তোমরা অনেক বেশি পরিচিত। তো দেখো এখানে অসমোসিস আর ডিফিউশন। তো অসমোসিসের বাংলা হচ্ছে অভিশ্রবণ, আর ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। তোমরা এই দুটো সম্বন্ধে খুব ভালো করে জানো, আমি জানি তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। তো এই জিনিসগুলো বুঝলেও হবে, তুমি আমার আশা করি যে আমি না বললেও তোমরা বুঝবা।
কিন্তু তোমরা যে জিনিসটা বুঝবা না সেটা হচ্ছে ডিফিউশনের মধ্যে আবার দুইটা ভাগ আমরা দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি সিম্পল ডিফিউশন আর একটা ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল মানে কি একদমই সাধারণ, যেটা ডেফিনেশনে থাকবে সেটাই। আচ্ছা ফ্যাসিলিটেড মানে কি? আচ্ছা ফ্যাসিলিটি মানে কি তোমরা বুঝো, সুবিধা। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হচ্ছে, এখানে যে সাবস্টেন্স গুলা ট্রান্সপোর্ট করতেছে এগুলা কিছু সুবিধা পেয়ে ট্রান্সপোর্টেড হবে। তো সুবিধা কি? ধরো তুমি কোথাও গেলা, তোমার যাওয়ার কথা তোমার বাসা থেকে তোমার কাজিনের বাসায়, এখন দেখা গেল কি তুমি নর্মালি হেঁটে যাচ্ছ, সেটা হলো তোমার সিম্পল ডিফিউশনের মতো। আবার কি হলো, তুমি দেখলা যে তোমার জন্য একটা গাড়ি ওয়েট করতেছে এবং গাড়িটা তোমাকে সুন্দর করে নিয়ে গেল, তোমার কোনো ইয়া হলো না। সো এটা কাইন্ড অফ দ্যাট, যে আমার ফ্যাসিলিটেড ডিফিউশন আমার একটা মাধ্যম থাকবে, যে মাধ্যমটাকে ইউজ করে আমরা ট্রান্সপোর্টেড হব। ওই মাধ্যমটা কি? এই যে আমরা চ্যানেল করেছি ক্যারিয়ার প্রোটিন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই, ক্যারিয়ার প্রোটিন। আচ্ছা এখন দেখো এখানে যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর সেকেন্ডারি অ্যাক্টিভ, এটা তো এতটুকু বোঝা গেছে তাই না? আপাতত এখানে আমরা ডিটেইলসে পড়বো, বাট আগে আমরা টার্মিনোলজি গুলো পড়ি। এখন দেখো আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা ক্রাইটেরিয়া জানি, when we will use অ্যাক্টিভ, যখন আমরা এনার্জিকে ইউজ করব। সো দেখো দুইটাতেই কিন্তু এনার্জি ইউজ করতেছি, বাট একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি আর একটার মধ্যে দেখতে পাচ্ছি সেকেন্ডারি। আচ্ছা প্রাইমারি কথাটার মানে হলো যে এখানে আমরা প্রাইমারি বলতে কি বুঝছি আর সেকেন্ডারি মানে কি বুঝছি। এই যে আমার এনার্জি দরকার হবে এটার জন্য আমার নাম হয়েছে অ্যাক্টিভ। আর প্রাইমারি মানে কি? যেখানে সরাসরি এনার্জি তৈরি হচ্ছে, একটা জায়গায় সরাসরি এনার্জি তৈরি হচ্ছে, আরেকটা জায়গায় কি হচ্ছে, ওই যে আরেকটা মেকানিজমে তৈরি হলো এনার্জি, ও ওই এনার্জিটার কোনো একটা রেজাল্টকে কাজে লাগিয়ে সে ট্রান্সফার করবে। তাহলে একটাই কি হলো প্রাইমারি আমরা কখন বলতেছি? যখন সরাসরি এনার্জিটা তৈরি হয়েছে, সরাসরি এনার্জিটা তৈরি হচ্ছে। হ্যাঁ আরেকটা জায়গাতে কি হচ্ছে, ওই যে আমার আরেকটা পদ্ধতির মাধ্যমে আমি এনার্জিটা পেলাম। এখানে এক্সাম্পল গুলা তোমাদের জন্য বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলার এক্সাম্পলের সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে এগুলা ক্লিয়ার করে দিব। তোমাদের জন্য এই লেভেলে যে জিনিসটা তোমরা খুব ভালো করে পড়বা সেটা হচ্ছে এই টপিকটা। দেখো প্রাইমারি এন্ড সেকেন্ডারি ট্রান্সপোর্ট, এবং এখানে যে কো ট্রান্সপোর্ট আছে, কাউন্টার ট্রান্সপোর্ট আছে, এইটা তোমাদের ভাইভাতেই বেশি ধরবে। আর যদি যাইতে চায় তখন হলো ডিফিউশনে যাবে। অসমোসিস সম্বন্ধে আমাদের অত বেশি আস করা হয় না, কারণ আমরা সবাই মোটামুটি অসমোসিস সম্বন্ধে জানি। আমাদের যেটা আমাদের পড়ার বিষয়বস্তু হবে প্রফ ওরিয়েন্টেড বা আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড, সেটা হবে আমাদের খুব ভালো করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আপু শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? আমি মেবি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও জি আপু এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো, এখন দেখো এখানে দেখো যে আমাদের কো ট্রান্সপোর্ট আছে আর হলো কাউন্টার ট্রান্সপোর্ট আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে সেকেন্ডারির মধ্যে কো ট্রান্সপোর্টকে আমরা আবার বলে থাকি সিমপোর্ট। আচ্ছা এখন দেখো কো মানে কি? কো ট্রান্সপোর্টে হচ্ছে একই দিকে যাবে। ধরো তুমি যেদিকে যাচ্ছ তোমার বন্ধু ওদিকে যাচ্ছে, সেটাকে আমরা বলে থাকবো কো ট্রান্সপোর্ট। আর তুমি একদিকে যাচ্ছ তোমার বন্ধু অন্যদিকে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। তার মানে হলো কি সোডিয়াম গ্লুকোজ ওরা দুজনেই একই দিকে যাচ্ছে, আবার হলো সোডিয়াম অ্যামিনো অ্যাসিড এরাও আবার একই দিকে যাচ্ছে। বাট যেখানে আমি কাউন্টার ট্রান্সপোর্টে চলে আসবো, এখানে যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্যালসিয়াম, তার মানে সোডিয়ামটা একদিকে যাচ্ছে, ক্যালসিয়ামটা অন্যদিকে যাচ্ছে, আবার সোডিয়াম একদিকে যাচ্ছে, হাইড্রোজেন অন্যদিকে যাচ্ছে। এটা হলো কিসের কথা? এটা হলো কাউন্টার ট্রান্সপোর্টের কথা। বুঝা গেছে? জি আপু বুঝেছি। আচ্ছা এবার দেখো এতটুকু বোঝা হয়ে থাকলে এবার আমরা এক একটা ধরবো, এবং ওইটার যে এক্সাম্পল আছে ওইটার এক্সাম্পল থেকে কোন জিনিসটা টিচার আস্ক করে সেটা আমরা জানবো, এবং কোন জিনিসটার সঙ্গে আমাদের যে ইন্টারকানেক্টেড করতে হবে এটা জানবো। তো দেখো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশন তোমাদেরকে আস্ক করবে, যদি মনে না থাকে তুমি ক্যারেক্টারিস্টিক গুলা মনে রেখে নিজের মতো করে বলতে পারো। তোমাকে এখানে ম্যান্ডেটরি না যে একদম তুমি মুখস্থ করে রাখবা। তাহলে দেখো আমরা মোটামুটি জেনে গেছি যে কেন এটা অ্যাক্টিভ, কারণ এখানে এনার্জি দরকার হয়। আমার এটা রিডিং করার দরকার আছে, আমি তোমাদেরকে জাস্ট পয়েন্ট গুলা বলে দিই। দেখো when a membrane moves molecule or ions uphill, আচ্ছা এটা আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে, আমি এটা আসবো। against a concentration gradient, এটাও এক্সপ্লেইন করতে হবে।
or uphill against an electrical or pressure gradient, the process is called the active transport. ডেফিনেশনটা বুঝতে একটু সমস্যা হচ্ছে বিকজ এখানে আমরা আপহিল পড়তেছি। আচ্ছা, কেউ কি আপহিল বা ডাউনহিল এই দুইটা টার্ম কি আগে কখনো শুনেছো? আপু শুনেছি কিন্তু মনে নেই। আচ্ছা, এখন দেখো আপ আপ কথাটার মানে কি? আপ ডাউন, একটা হলো উঁচু একটা নিচু, আমরা ভাবতে পারি সহজ করার জন্য। উঁচু মানে বেশি আছে, আপ হিলে কি আছে? কিছু একটা বেশি আছে, আর ডাউন হিলে কি আছে? কিছু একটা কম আছে। তাহলে তুমি এটা একদম মাথার মধ্যে মনে রাখো। তুমি কি করলা, ডিফিউশনের কথা তোমার মনে আসছে, ওখানে কি হয় একদম কম জায়গা থেকে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়। তাহলে কি হলো যে কম ঘনত্ব থেকে, আচ্ছা সরি, ওখানে হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে গেছে, তাই না? তার মানে কি বেশি থেকে কমে গেছে। যেটা বেশি থেকে কমে যায় সেটাকে আমরা বলে থাকি ডাউনহিল। আর যেটা কম থেকে বেশিতে যায় মানে এনটা কি বেশি, তাহলে এটা কি হয়ে যাবে? আপহিল। তাহলে কি হলো যে যেটা কম থেকে বেশিতে গেল সেটা হলো একটা, আর যেটা বেশি থেকে কমে গেল সেটা হচ্ছে আরেকটা। বেশি থেকে কমে যাওয়া খুব নরমাল, সেটাকে আমরা বলে থাকি ডাউনহিল। তাহলে আমরা যখন ডিফিউশন করব তখন আমরা ডাউনহিল টার্মটা পাবো, আর আমরা এখন যখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করছি এখন আমরা আপহিল কথাটা পেয়েছি। তাহলে আপহিল কথাটা মানে কি? কোন একটা জিনিস যার মানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে, লো থেকে কোথায় যাচ্ছে? হাই কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আপহিল। আমরা কিভাবে মনে রাখবো যে হাই এন তার মানে হলো এটা আপ। এই কথাটা লাস্ট। হ্যাঁ বলো। অসমোসিসের মধ্যে আর আপহিলের মধ্যে পার্থক্য কি শুধু সেমি পারমিয়েবল মেমব্রেনটা থাকবে না এইটা? মানে অসমোসিসের ক্ষেত্রে তো আমরা দেখি যে কম ঘনত্ব থেকে বেশির দিকে যায়, তো এটাও তো ওইটা আপহিলের হচ্ছে মতোই। একটা প্রসেস, ঠিক আছে? ওইটা জি হচ্ছে আপু। একটা প্রসেস। আর এটা হলো এটা কিভাবে মুভ করতেছে এটাকে আমি একটা টার্ম দিয়ে বোঝাচ্ছি। ধর আমি তোমাকে বললাম তোমার কাছে ধরো 5 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 10 টাকা আছে। তুমি তোমার ফ্রেন্ডকে, তোমার তো টাকা নাই তারপর তুমি তোমার 5 টাকা তোমার ফ্রেন্ডকে দিয়ে দিলা, তার মানে তোমার কম টাকা আছে তুমি বেশি টাকা দিয়ে দিলা, তখন হলো আপহিল, কারণ তুমি বেশির দিকে গেলা। এরকম ভাবে কি হয় জানো, আমাদের বডিতেও কিছু জিনিসের কনসেন্ট্রেশন অনেক কম থাকে, থাকার পরও ও বেশি জিনিসের দিকে যেতে চায়, এটাকে আমরা বলে থাকি হচ্ছে আপহিল। তোমার আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে একদম লাস্টের দিকে যে। এখন দেখো এখানের ক্যারেক্টারিস্টিক গুলা খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের, মানে যে কোনো এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হলো দেখো এখানে আমরা বলতেছিলাম যে গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট কথাটা আমি আসি। এখানে 3 ধরনের গ্রেডিয়েন্টের কথা বলা হয়েছে, কেমিক্যাল গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট আর প্রেসার গ্রেডিয়েন্ট। এগুলা কিভাবে তৈরি হয় জানো? ধরো যে আমরা বলতেছিলাম না যে ভিতরে কনসেন্ট্রেশন কম বাহিরে কনসেন্ট্রেশন বেশি, এই যে কনসেন্ট্রেশন ডিফারেন্স এর কারণে কি হইতেছে, আমার একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে গ্রেডিয়েন্ট তৈরি হলো। আবার আমি বললাম আমার ভিতরে পজিটিভ চার্জ বাইরে নেগেটিভ চার্জ, এই যে আমার একটা ইলেকট্রিক্যাল কারেন্টের জন্য আমার দুইটা ক্ষেত্রে দুটো ডিফারেন্স আছে, এটা কি তৈরি করে? এটা আমার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করে। আবার যদি দুটো পাশে প্রেসার ডিফারেন্স থাকে, একটা পাশে দেখা গেল 25 মিলিমিটার মার্কারি আর একটা পাশে 100 মিলিমিটার মার্কারি, তাহলে যে প্রেসারের যে ডিফারেন্স এটার জন্য যে জিনিস তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি প্রেসার গ্রেডিয়েন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কথাটা আমরা কখন ইউজ করি? যখন কোন একটা দুইটা পাশে ডিফারেন্স থাকবে। তার মানে কি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হওয়ার জন্য অবশ্যই একটা গ্রেডিয়েন্ট থাকবে। আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা কি বলে থাকি? কেমিক্যাল গ্রেডিয়েন্ট অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। আমরা প্রেসার গ্রেডিয়েন্ট অত বলি না, এই দুটাই বলে থাকি। তারপরে কি, যেহেতু এটা একটা অ্যাক্টিভ প্রসেস দ্যাট মিন্স এখানে এনার্জি ইজ আ মাস্ট। এবং এখানে কি লাগবে? এখানে ক্যারিয়ার প্রোটিন লাগবে। আমি তোমাদেরকে লাস্টে আবার বলে দিব ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিনটা কি ওকে ট্রান্সফার করবে, কারণ এটা এখানে কি পাবো? এখানে মোস্ট অফ দ্য কেসে আমরা যেগুলো পাবো সেগুলো হলো যেতে যাচ্ছে না, ডিফিউশন হচ্ছে না, সো আমাদের এগুলো সব স্পেশালের মধ্যে পড়ে যাবে, সো ওদের অবশ্যই একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। আচ্ছা, এবার স্যাচুরেটেড। আচ্ছা, স্যাচুরেটেড কথাটা এখন হয়তো বুঝবা না। স্যাচুরেটেড কথাটা বাংলা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত। তারপরে এটা আমি বুঝাই দিব একদম লাস্টে যে স্যাচুরেটেড বলতে কি বুঝি। আপাতত এটা আমরা মনে রাখো, আমি যখন তোমাদেরকে ফ্যাসিলিটি ডিফিউশন পড়াবো ওখানে একটা ছবি আছে, ওটা দেখে আমরা বুঝে ফেলবো। আর স্পেসিফিক কেন? কারণ যেই চ্যানেল দিয়ে যেই আয়নসটা যাওয়ার কথা সেই আয়ন অন্য কেউ যাবে না, এই জিনিসটা তোমরা অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। সবগুলোর এক্সপ্লেনেশন করবা, ওয়াই এখানে এনার্জিটা কি ফর্ম ইউজ হয়, ক্যারিয়ার প্রোটিন কেন লাগতেছে, স্যাচুরেটেড কেন হচ্ছে, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবা। স্যাচুরেটেড আমি একটু স্কিপ করতেছি বিকজ আমরা স্যাচুরেশন সম্বন্ধে পড়ব। আচ্ছা আপু এক নাম্বারটা আরেকবার। হ্যাঁ হ্যাঁ, স্লাইডে দেখা যাচ্ছে। ট্রান্সপোর্ট এগেইনস্ট কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অর প্রেসার গ্রেডিয়েন্ট। ট্রান্সপোর্ট এগেইনস্ট
কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অর প্রেসার গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবার দেখো ক্লাসিফিকেশন অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটাও তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভাইবাতে আস্ক করা। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অলরেডি আমরা পড়ে আসছি, এখানে কি দেখতে পাই আমরা, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন এটার নাম প্রাইমারি হয়েছে, কেন সেকেন্ডারি হয়েছে, তোমরা সবই জানো। এক্সাম্পল গুলো একটু মনে রাখবা, আমি এক্সপ্লেনেশনে যাব। এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম, পটাশিয়াম, আমি কিন্তু এখানে জাস্ট এনে দিয়ে রাখছি, তোমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখবা তোমরা, ঠিক আছে, এরকম ভাবে লিখবা, আমি দুইভাবে দেখাতে পারিনি যেহেতু আমি লেখাপড়া করেছি। তো সোডিয়াম, পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম পাম্প, হাইড্রোজেন পাম্প, এই তিনটা নাম একদম ছোটের আগে থাকতে হবে। এক প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কো ট্রান্সপোর্ট এন্ড কাউন্টার ট্রান্সপোর্ট। তোমরা জানো যে কো ট্রান্সপোর্ট মানে সেম দিকে যাওয়া, আর কাউন্টার ট্রান্সপোর্ট মানে বিপরীত দিকে যাওয়া। আচ্ছা, এটা ভুল হয়েছে, এইভাবে যাবে। সো এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম, হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। আর কো ট্রান্সপোর্ট কার ক্ষেত্রে হচ্ছে, সোডিয়াম গ্লুকোজ আর সোডিয়াম অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এবার দেখো আমাদের কি পড়তে হবে, এখন হলো আমাদের মেকানিজমটা পড়তে হবে। মেকানিজমটা তোমাদেরকে কখনোই টিচাররা আস্ক করবে না, শুধুমাত্র রিটেনে আস্ক করা হয়, রিটেনে আসে। বাট তোমাকে কি করবে জানো টিচার, তোমাকে হলো এখান থেকে কিছু কোশ্চেন আস্ক করবে, মেকানিজমটা না ধরে আস্ক করবে। বলো তো এটা যে মানে সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে, এখানে কি কি পার্ট আছে, কোন পার্টে কে এসে লাগে, এরকম কোশ্চেন আস্ক করতে পারে। তারপর আস্ক করতে পারে এখানে যে এনার্জিটা আমরা পাচ্ছি, এই এনার্জিটা কোথা থেকে আসে। এই দুটাই মেইনলি আস্ক করে, আর এরকম কোনো কোশ্চেন নাই। আপু কি কি আস্ক করে একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ, রিটেনের জন্য পুরো প্রসেসটা ইম্পর্টেন্ট একদম শুরু থেকে। আর ভাইভাতে কখনো তোমাদের কোনো মেকানিজমের পুরো টাস্ক করবে না, এখানে আস্ক করতে পারে কি যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কি কি পার্ট আছে, কোন পার্টের সঙ্গে কোনটা এসে লাগতেছে, ঠিক আছে। আর এখানে যে এনার্জিটা পাচ্ছি, দো ইটস দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট মিনস এখানে প্রাইমারি, এখানে অবশ্যই এনার্জিটা সরাসরি প্রোডাকশন হবে, ওইটা কোন জায়গা থেকে পাই, বুঝছো? আচ্ছা, এবার দেখো, এবার পড়াতে আসো। একটু ছবিটা আমি বলি তোমাদেরকে, এটা হচ্ছে তোমাদের জ্ঞানম থেকে নেওয়া, এটা হচ্ছে গাইটন থেকে নেওয়া। তোমাদের দেখবা যে গাইটনের যে এক্সপ্লেনেশনটা আছে ওটার সঙ্গে ছবির মিল নেই। তো তোমাদের বেস্ট হয় তোমরা এটাকে দেখাবা যে এটা হচ্ছে একটা বি পোর্শন, আর এটা হচ্ছে তোমাদের আলফা পোর্শন, বিটা পোর্শন, এভাবে দেখাতে পারো। অথবা এই ছবিটা আঁকতে পারো, তোমাদের যেটা ভালো মনে হবে, কনভেনিয়েন্ট মনে হবে, তোমরা সেটা আঁকবা। তো দেখো আমরা আগে পার্ট গুলা জানি। দেখো এখানে একটা পুরা যে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটাকে আমরা কি বলি, সোডিয়াম পটাশিয়াম পাম্প বলি, তাই না? এখানে টোটাল দুইটা পার্ট আছে, একটা দেখো এখানে আছে আলফা পার্ট, এখানে আছে বিটা পার্ট। বিটা পার্ট কোনো কাজ করতেছে না, এটা জাস্ট আছে। আচ্ছা বলো তো, এই বিটা পার্টের সঙ্গে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কি, যেগুলো এরকম ইয়া হয়ে আছে গাছের? হ্যাঁ, না আপু, এটা হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা ঠিক আছে, তোমরা বলবা কার্বোহাইড্রেট। গ্লাইকোলিপিড তো ঠিক আছে, গ্লাইকোলিপিড আমরা কি বলে থাকি, গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন বলে থাকি না, যেটা লিপিডের সঙ্গে লাগে সেটাকে বলো তোমরা গ্লাইকোলিপিড। এখন আমরা গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন না বলে আমরা সরাসরি বলে দিব যেটাকে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, এবং এই কার্বোহাইড্রেটটা কিন্তু শুধুমাত্র আউটার পোর্শনে থাকে। তাহলে দেখো তুমি যদি এরকম একটা ছবি এঁকে দাও, তাহলে কিন্তু তোমাকে এই যে ACF লেখা আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা তো আমরা বুঝে গেলাম যেহেতু কার্বোহাইড্রেটটা অনলি বাইরের পোর্শনে থাকে। এখন দেখো এই জায়গাটা খেয়াল করো, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি, ধর আমি একদম সিম্পল একটা সহজ ছবি আঁকি তোমাদের জন্য। এটা হলো আমাদের সেই পাম্পটা, এই পাম্পের মধ্যে কিছু সাইড আছে। কি সাইড আছে? প্রথমে আমি যাব ইন্ট্রাসেলুলার ডোমেইন। ইন্ট্রাসেলুলার মানে কি, সেলের মাঝখানে ডোমেইনে দেখো আমি এখানে 3টা হাতল লাগবো, তাহলে এই 3টা হাতল ভিতরে রাখলাম, আর বাইরের দিকে আমি 2টা হাতল রাখলাম। এই হাতলগুলো জানার উদ্দেশ্য হচ্ছে আমার ইনার ডোমেইনে 3টা জায়গা থাকবে, কার জন্য? সোডিয়ামের জন্য, সোডিয়াম আয়নের জন্য। এখানে সোডিয়াম আয়ন এসে এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, আলটিমেটলি এটা তো পাম্প। আবার এই বাইরের দিকে অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেসে কে লাগবে? পটাশিয়াম আয়ন এসে লাগবে। তাহলে লেগে গেল, এখন এটাকে ট্রান্সপোর্ট করতে হবে, এটাকে তো এমনি ট্রান্সপোর্ট হয়ে যাবে না। তো কি হবে জানো, এই জায়গাটার মধ্যে এখানে আমার একটা সাইড থাকবে, যেই সাইডে আমার এনার্জি তৈরি হবে। কিভাবে? তোমরা এটিপির নাম তো সবাই শুনছো তাই না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা এই জায়গাটায় আসবে, এসে কি করবে জানো, এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কি তৈরি করবে? এডিপি এন্ড ইনঅর্গানিক ফসফেট। তাহলে এই যে ভাঙলো, তোমরা অলরেডি মনে হয় এইচএসসি তে পড়ে আসছো যে এটিপি ভাঙলে আমরা এনার্জি পাই। তাহলে দেখো এই প্রসেসে সরাসরি এনার্জি তৈরি হয়ে গেল। এই এনার্জিটা কাজে লাগায় কি করবে জানো, এখন এই যে 3টা সোডিয়াম আয়ন ও চলে যাবে বাইরে, আর যে পটাশিয়াম আয়নটা চলে আসবে সে চলে আসবে ভিতরে। এতটুকু বোঝা গেছে?
জি আপু। আচ্ছা, তাহলে তোমরা যখন লেখা শুরু করবা তোমরা কিভাবে স্টার্টিং করবা? ফার্স্টে তুমি এক্সপ্লেইন করো যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মধ্যে কি কি জিনিস আছে। সেটা হচ্ছে দুইটা ইউনিট আছে, একটা আছে আলফা ইউনিট আর একটা হলো বিটা ইউনিট। আলফা ইউনিটের মধ্যে তিনটা পার্ট আছে, একটা পার্টে কি আছে তিনটা সোডিয়ামের জন্য রিসেপ্টর, মানে তিনটা সোডিয়ামের জন্য একটা স্পেস থাকবে, আর আউটার পোর্শনে কি থাকবে দুইটা পটাশিয়ামের জন্য স্পেস থাকবে, এবং এনজাইম বাইন্ড করার জন্য একটা এরিয়া থাকবে। তারপরে স্টেপে কি হবে, বাইরের ডোমেইনে অর্থাৎ আউটার ডোমেইনে দুইটা পটাশিয়াম এসে লাগবে, ইনার ডোমেইনে তিনটা সোডিয়াম এসে লাগবে। তারপরে চলে আসবে কি যে ডোমেইনটা ফর বাইন্ডিং অফ এনজাইম ছিল সে জায়গাটায় এটিপি আসবে। আচ্ছা, এটিপি এসে কি করবে, এটিপি এসে ভেঙে যাবে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট হবে। আচ্ছা বলতো, এই যে এটিপি থেকে এডিপি হলো, এখানে কি কোনো এনজাইম কাজে লেগেছে? কোন এনজাইমটা এটিপি থেকে এডিপি কে মানে এটিপি কে ভেঙে এডিপি তৈরি করে? এটিপিএস। হ্যাঁ, মনে রাখবা খুব সুন্দর করে, এটিপিএস। তোমরা জানো যে এএসি যদি কোনোটা নিচে থাকে সেটাকে আমরা এনজাইম বলে থাকি, এবং এটা যেহেতু এটিপি কে ভাঙে এটার পুরো নাম হচ্ছে এটিপিএস, এটার নামও তোমরা আগে শুনেছো। তারপর কি হবে, এটিপিএস কে ভেঙে ফেলবে, তখন এনার্জি প্রোডাকশন হবে। তারপরে কি হবে দেখো, এই যে বাইরের যে দুইটা পটাশিয়াম ছিল ও সুন্দর করে ভিতরে চলে আসলো সেলের ভিতরে, আর কি হলো বাইরের যে আমার ভিতরে যে সোডিয়াম ছিল সেটা বাইরে চলে গেল। আচ্ছা, তাহলে তোমরা কি বুঝলা? তোমরা অলরেডি কিন্তু এটার যে অ্যাক্টিভ মানে এনার্জি হচ্ছে, এনার্জি ইউজ করা হচ্ছে এটাও বুঝলাম, এবং প্রাইমারি কেন, কারণ এই জায়গাটা এনার্জি তৈরি হচ্ছে এটাও বুঝলাম। আচ্ছা, এখন কি কেউ আমাকে বলতে পারবা যে কেন এখানে সোডিয়ামটা ভিতর থেকে বাহিরে যাচ্ছে বা পটাশিয়ামটা বাহির থেকে ভিতরে আসতেছে? নর্মালিও তো হতে পারতো, কেন এখানে স্পেশালি আমার এনার্জি দরকার হলো? এটা কি কেউ জানো? আপু কারণ এখানে হচ্ছে মানে আমাদের শরীরে তো অসমোটিক প্রেসারটা ভেতরে, পটাশিয়ামের অসমোটিক প্রেসারটা ভেতরে বেশি, এজন্য অসমোটিক প্রেসার না বলে আমরা এখানে জাস্ট কনসেন্ট্রেশনটা বললেও হবে। তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের আয়নিক যেই একটা ইয়া ছিল তাই না, চারটা ছিল। তো ওখানে আমরা দেখেছিলাম ইসিএফ টা বেশি, এই হ্যাঁ, জন্য ইসিএফ এ কিন্তু সোডিয়াম অনেক বেশি ছিল আর পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা সেলের ভিতরে বেশি ছিল। তাহলে তোমরা নরমালি জানো যে বেশি থেকে কমে যাওয়া মানে কি ডিফিউশন, তাই না? বেশি থেকে কমে যাওয়া হচ্ছে ডিফিউশন, বাট কম থেকে বেশিতে এখানে কি হচ্ছে দেখো, উল্টা কাজ হচ্ছে। আমার সেলের ভিতরে আছে অনেক বেশি, তাহলে আমার নর্মাল কথা ছিল যেহেতু সেলের ভিতরে পটাশিয়াম বেশি, আমাকে খুব ইজিলি পটাশিয়ামটাকে সেল থেকে বাইর করে দেওয়া পসিবল। বাট আমি যদি ভিতরে তো অনেক পটাশিয়াম আছেই, এটার সঙ্গে যদি আরো পটাশিয়ামকে সেলের ভিতরে আনতে চাই তাহলে আমাকে ওই যে একটা শক্তি ওইটার বিরুদ্ধে যে কাজ করতে হচ্ছে, সো ওইটার জন্য কিন্তু আমার এনার্জি লাগতেছে। যদি আমি বলি যে আমি সোডিয়ামটাকে ভিতর থেকে বাইরে নিয়ে যাব তাহলে কিন্তু আমার ওরকম এনার্জি দরকার হয় না, এবং তখন এর প্রসেসটা হয়ে যায় সিম্পল ডিফিউশন। কারণ কি, কারণ এখানে অলরেডি কি আছে, কনসেন্ট্রেশন এই জায়গাটায় বেশি আর এখানে কম, তাহলে এখানে কি হবে, ডাউনহিল মুভমেন্ট হবে, যেহেতু কনসেন্ট্রেশন কম, কনসেন্ট্রেশন বেশি থেকে কমের দিকে যাচ্ছে। বাট এখানে উল্টা কাজ হয় যে আমার সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের বাইরে বেশি, পটাশিয়ামের কনসেন্ট্রেশন সেলের ভিতরে বেশি, আর এখানে উল্টা দিকে ট্রান্সপোর্ট হচ্ছে, এই কারণে আমার পুরোপুরি অ্যাক্টিভ এনার্জি লাগছে। এটা তোমাদের ভাইভাতে আস্ক করবে যে এখানে তুমি সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে কি কি ধরনের চ্যানেল হতে পারে। ওদের কিন্তু নর্মাল সিম্পল ডিফিউশনেও হয়, আবার কিন্তু দেখো অ্যাক্টিভ ট্রান্সপোর্টেও হচ্ছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কখন লাগতেছে, যখন ওদের কি ওদের হচ্ছে যখন আপিল মুভমেন্ট হচ্ছে। আপিল মানে কি, কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তো এতটুকু কি বোঝা গেছে? জি আপু বুঝতে পেরেছি। এটা কিন্তু কি তিনটা কোশ্চেন আমি বলছি তোমাদেরকে, একদম লাস্ট কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে বেসিক যে কেন এখানে উল্টা কাজ হচ্ছে, এবং এই উল্টা কাজ হওয়ার জন্য কিন্তু এনার্জি লাগে। আচ্ছা, এবার দেখো তোমাদেরকে এই কোশ্চেন গুলা তোমাদেরকে হলো এক্সপ্লেনেশন আস্ক করে, যারা একটু ভালো পারবা, ধরো ডেফিনেশন পারলা তুমি, এগুলো পারলা, তখন তুমি এক্সাম্পল যখন দিলা যে সোডিয়াম পটাশিয়াম পাম্প বা হচ্ছে ক্যালসিয়াম পাম্প বা প্রোটন পাম্প, যেগুলো তুমি বলো না কেন, এগুলোর ক্ষেত্রে তখন ইয়া যাবে এক্সাম্পল যে কোথায় থাকে। তো সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে তো এটা খুবই ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে অনেক সময় শর্টকাট আসে যে আমার এটা কিভাবে সেল ভলিউমকে কন্ট্রোল করতেছে এবং এটা কিভাবে ইলেকট্রিক নেগেটিভিটি মেইনটেইন করে। আচ্ছা, এটা একটু লিখে নাও, ইলেকট্রিক নেগেটিভিটি সেলের ভিতরে 90 মিলিভোল্ট। আমি বলবো প্রথমে দেখো কন্ট্রোল অফ দা সেল ভলিউম। আচ্ছা, কন্ট্রোল সেল ভলিউম, এরা সেলের ভিতরে কিভাবে করে ভলিউমটাকে মেইনটেইন করতেছে। তো ধরো আমার সেলের ভিতরে নর্মাল তো প্রোটিন থাকে, প্রোটিনটা কিন্তু নেগেটিভলি চার্জ, এরপরে আমার ভিতরে অনেক আয়ন থাকে তাই না,
এখন কি হচ্ছে, এই যে আমার পাম্পটা, এখানে কি হয় দেখা যাচ্ছে 3টা সোডিয়াম বের হয়ে যাচ্ছে, আর 2টা পটাশিয়াম ঢুকতেছে। তার মানে কি আমার একটা সোডিয়াম এক্সট্রা, মানে আমি যদি নিউট্রালাইজ করার চিন্তা ভাবনা করি, আমি দেখতে পাচ্ছি আমার ভিতরে কিন্তু ভিতরের চেয়ে বাইরের দিকে একটা বেশি বের হয়ে যাচ্ছে। তার মানে কি আমার ভিতরে একটু নেগেটিভ হয়ে যাচ্ছে, বাইরের দিকে পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে হলো কি, আমি একদম সোজা কথায় বলতে গেলে 3টা জিনিসকে ধরো, তোমার ঘরের মধ্যে 3টা পজিটিভ জিনিস আছে, বাইরের দিকে তোমার 2টা পজিটিভ জিনিস। তুমি কি করলা, তোমার মানে রুমের ভিতর থেকে ওই 3টা পজিটিভ জিনিসকে বের করে নিয়ে আসলা এবং বাহির থেকে 2টা পজিটিভ জিনিস নিলাম। তাহলে কি হলো, তোমার রুমে তো প্রথমে 3টা পজিটিভ জিনিস ছিল, পরে কিন্তু তোমার একটা পজিটিভ জিনিস কমে গেল, তার মানে ওখানে নেগেটিভিটি হয়ে গেল। এইটার উদ্দেশ্যটা কি, প্রথম কথা যখন নেগেটিভ হয়ে গেল তখন কিন্তু সেলের ভিতরে নেগেটিভ একটা আমার কারেন্ট থাকবে। এটাকে আমরা কত বলে থাকি এই মেকানিজমের জন্য, আমার মোটামুটি 90 মিলিভোল্ট কারেন্ট হয়। আরেকটা কি হলো, তোমার কিন্তু আয়নও কমে গেল। একে তো নেগেটিভিটি হলো, আরেকটা কিন্তু আয়নও কমে গেল। তাহলে দেখো এখানে কিন্তু আমার একটা আয়ন শর্ট পড়ে গেছে। এখন কি হবে, এই যে আমার সেলের ভিতরে প্রোটিন আছে, বিভিন্ন আয়ন আছে, এরা যেহেতু পোলার, সো ওরা কি করবে জানো, ওরা হচ্ছে ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে। যদি কোনো কারণে আমার সেলের ভিতরে আয়ন গুলা বেড়ে যায়, তাহলে আরো ওরা পাওয়ারফুলি ওয়াটারকে বাইরে থেকে অ্যাট্রাক্ট করবে, যার কারণে পুরো এখান দিয়ে ওয়াটার এসে এসে কি হবে, সোয়েলিং হবে। সোয়েলিং হবে মানে কি ফুলে যাবে। ফুলে গেলে কি হবে, এটা বার্স্ট হয়ে যাবে। বার্স্ট হয়ে গেলে সেলটা কি লাইসিস হয়ে গেল না, ধ্বংস হয়ে গেল। তার মানে একটা সেলের ভিতরে কতটুকু ভলিউম থাকবে, এটা কিন্তু মেইনটেইন হচ্ছে বাই দিস আয়ন চ্যানেল। তাহলে দেখো এটা তোমাদেরকে শর্ট নোটে আসতে পারে, তখন তোমরা বলবা যে ভিতরে প্লাজমা প্রোটিন থাকে এবং যদি এক্সেস আয়ন করে নিয়ে আসে এবং এই ওয়াটার থাকার কারণে এটা আস্তে আস্তে সোয়েল করে, সেলটা সোয়েলিং করে এবং বার্স্ট হয়ে যায়, আলটিমেটলি সেলটা লাইসিস হয়ে যায়। তাহলে কিভাবে এটা কন্ট্রোল করতেছে, আয়নিক ব্যালেন্সটাকে মেইনটেইন করতেছে। এবং এই আয়নগুলা যেই প্রেসারটা দেয় সেটাকে আমরা বলে থাকি কলয়েডাল অসমোটিক প্রেসার। এবং এই কলয়েডাল অসমোটিক প্রেসারটা কি করে, ওয়াটারকে অ্যাট্রাক্ট করে ধরে রাখে। আর ইলেকট্রোনেগেটিভিটির ইয়া কি হইলো, যেটা 3টা পজিটিভ আয়নকে বের করে দিল, 2টাকে ভিতরে রাখলো, সো ভিতরে আমার একটা নেগেটিভিটি ক্রিয়েট হইলো, যার কারণে আমার ভিতরে কতটুকু হইলো 90 মিলিভোল্ট হয়। এবং এটা থাকার উদ্দেশ্য কি জানো, নেক্সট ক্লাস আমরা পড়াবো এটা অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়াল হওয়ার জন্য বা একটা নার্ভ স্টিমুলেশন পাওয়ার জন্য আমাদের হলো মানে সেলের ভিতরে নেগেটিভ থাকতে হয়। নেগেটিভ থাকার কারণে তখন দেখা যায় যে বাহির থেকে আরো পজিটিভ চার্জ ভিতরে ঢুকতে পারে। এগুলো তোমাদের লাস্ট ক্লাসের পড়া, তোমরা হয়তো তোমাদের এইচএসসি তে একটু করে মনে হয় কোঅর্ডিনেশন চ্যাপ্টার একটু পড়ে আসছিলা, আমার যতদূর মনে আছে, আয়নের কথা একটু বলছো, মানে পড়েছো হয়তো। তো ওই জিনিসটা একটু দেখো, মানে এগুলা হচ্ছে মানে তোমাদের সোডিয়াম পটাশিয়ামের যদি বলা হয় এটা কোথায় কাজে লাগতেছে, একটা হলো সেল ভলিউমকে মেইনটেইন করতেছে, আর একটা হলো ইলেকট্রিক নেগেটিভিটি মেইনটেইন করতেছে। আচ্ছা এরপরে দেখো আমরা একটু ফার্স্ট যাই, কারণ আমাদের একটু অনেক পড়া আছে তো। সো আচ্ছা এবার দেখো ক্যালসিয়াম পাম্প। ক্যালসিয়াম পাম্পটা কই থাকতেছে, সেল মেমব্রেনে থাকতেছে, রেটিকুলাম অফ দা মাসেল থাকতে। আচ্ছা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে, আমার এটা একটু মিস হয়ে গেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না বলে তোমরা হচ্ছে সার্কোপ্লাজমিকও বলতে পারো। আর মাইটোকন্ড্রিয়া, দেখো এটা একটু মনোযোগ দিয়ে শুনো। একটা সেলের ভিতরে কিন্তু আমার ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা কম থাকা লাগবে। সো কি করবে, ধরো সেলের মধ্যে আমার ক্যালসিয়াম চলে আসলো, এটাকে কি করতে হবে, আমার এনিহাউ সাইটোপ্লাজম থেকে কমাইতে হবে, কারণ আমার সেলের ভিতরে সাইটোপ্লাজমে ক্যালসিয়াম থাকা খুবই হার্মফুল। সো কি করবো জানো, আমার যে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এখানের ভিতরে আমি ক্যালসিয়ামকে নিয়ে আসার চেষ্টা করব। কি হবে, এই জায়গাটার মধ্যে এটিপি লাগে। সো একটা হলো আমার যেটা রেটিকুলাম, এখানেও ক্যালসিয়াম যেটা ঢুকে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম পাম্প, দ্যাট মিনস প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এখানে এটিপি লাগে। আবার এই সেলের মানে মেমব্রেনের এখানে একটা পাম্প থাকে যেটা ক্যালসিয়ামকে বের করে দেয়, সেটাকে আমরা বলে থাকি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরেও আমার কিছু ক্যালসিয়াম জমা থাকে, এখান দিয়ে যেই ট্রান্সপোর্টটা পাস করে সেটাকে আমরা বলে থাকি কি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে দেখো পুরো ক্যালসিয়াম চ্যানেলটা কিন্তু 3টা জায়গাতে আছে, এটা মনে রাখবা। এগুলো তোমাদেরকে আস্তে আস্তে কাজে লাগবে, এটা একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। এটার পরে এটার ইমপ্লিমেন্টেশনটা পরে দেখবা। এরপরে দেখো প্রোটন পাম্প, এটাকে আমরা বলি হাইড্রোজেন পাম্প অর হলো প্রোটন পাম্প, ঠিক আছে। তো এটা কোথায় কোথায় থাকে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল। প্যারাইটাল সেলের নাম তোমরা অলরেডি শুনে ফেলছো, স্টোমাকের মধ্যে কি থাকে, এরকম এরকম প্যারাইটাল সেল থাকে। এই প্যারাইটাল সেল থেকে কি সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। তো তোমরা এটা পুরো জিআইটি যখন পড়বা, সিস্টেমিকে যাবা, তখন দেখবা যে হাইড্রোজেন পাম্পের কথাটা শুনবা, তাহলে তোমাদের ওখানে টিচার আস করতে পারে, তাহলে এই হাইড্রোজেন পাম্পটা কিভাবে পাম্পিং করছে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আরেকটা কোথায়, ইন্টারকালেটেড সেল অফ ডিসিটি। ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউব, আর সিডি মানে হলো কালেক্টিং ডাক্ট। তো
তো ধরো একদম কিডনির শেষে এটা পড়বা রেনালে, দেখছো এগুলো কিন্তু সব রিলেটেড তোমার পড়ার সাথে। তুমি যদি এখন বুঝো ভালো করে তাহলে এগুলো কিন্তু তোমার পরে কাজে লাগবে। ওখানে কি হয় জানো, ওখানে আমার কিছু প্রিন্সিপাল সেল থাকে আর হলো কিছু ইন্টারকালেটেড সেল থাকে। তোমরা মনে হয় অলরেডি পড়ছো তাই না, যে লাস্টের দিকে আমার ওখানে সোডিয়াম পটাশিয়ামের একটা রেগুলেশন হয়। তো এই জায়গাটার মধ্যে আমার কিছু পাম্প থাকে, যে পাম্পটার কাজ কি জানো, একদম আমার যে ভিতরের যে হাইড্রোজেন থাকে, প্রোটন থাকে, এই প্রোটনটাকে লুমেনে বের করে দেওয়া। তো এটাই হচ্ছে আমার এই জায়গাটায় কোন সেলে থাকে, ইন্টারকালেটেড সেল। তো এগুলার এক্সপ্লেনেশন খুব ভালো করে দেখলা যে কোন জায়গায় থাকে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছে আর এখানে হলো ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। এই হলো তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে তিনটা কথা আমি বললাম তোমাদেরকে, সেই তিনটা খুব ভালো করে পড়বা, প্রফে কিন্তু এগুলাই আস করবে। এরপর আসো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা কি পড়েছি? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের জানা দরকার, এনার্জির ক্ষেত্রে আমরা যখন বলেছি যে প্রাইমারির ক্ষেত্রে কি হচ্ছে, আমার সরাসরি কিন্তু এটিপি থেকে আসতেছে, বাট সেকেন্ডারি ক্ষেত্রে যেটা হয়, একটা লাইন আমি তোমাদেরকে আমার নোটে পাওয়া যাবে, আমার নোটে, সেটা হচ্ছে এখানেও সেম এনার্জি লাগে, বাট এই এনার্জিটা হলো কি হয় জানো, এনার্জি দ্যাট হ্যাজ বিন স্টোরড ইন দ্য ফর্ম অফ আয়নিক কনসেন্ট্রেশন। এই এনার্জিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে আয়নিক কনসেন্ট্রেশনটা হয়, এই কনসেন্ট্রেশন থেকে আসে। আচ্ছা, একটু বুঝায় বলি, সেটা হচ্ছে কি, প্রাইমারিতে আমরা দেখতে পেলাম যে সেলের ভিতরে সোডিয়াম ছিল, এখান থেকে বের হলো, তাহলে বের হয়ে গেল তিনটা। তোমরা জানো যে সেলের বাইরে অনেক বেশি সোডিয়াম থাকে, তাহলে আমি যদি খুব ইজিলি ট্রাই করি যে আমি সেলের বাহির থেকে ভিতরে সোডিয়ামকে নিয়ে আসবো, এটা কিন্তু খুব পসিবল, মানে খুবই ইজি, কারণ বাহিরে কনসেন্ট্রেশন বেশি। তাহলে এই বাহিরে যে কনসেন্ট্রেশন বেড়ে গেল, এটা কিভাবে বাড়লো? কারণ আমার প্রাইমারি যে পাম্পিং অ্যাকশনটা হয়েছিল ওইটারই তো কারণে, ওইটা হওয়ার কারণেই তো আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে অনেক বেশি সোডিয়াম আসলো। তাহলে বুঝতে পারছো এটা কিভাবে হয়, এটা কিন্তু ডিরেক্ট এখান থেকে এটিপি লাগাচ্ছে না, বাট এইখানে আমি যে প্রাইমারিতে যে এটিপিটা ইউজ করেছিলাম, এই এটিপিটার জন্য যে কাজটা হলো, ওইটা একটা আয়ন কনসেন্ট্রেশন মানে আয়নিক কনসেন্ট্রেশন হিসেবে প্রিজার্ভ থাকলো, এবং ওই আয়নিক কনসেন্ট্রেশনকে কাজে লাগিয়ে আমি যে ট্রান্সপোর্টটা করব সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বুঝা গেছে এবার পুরো জিনিসটা, যে এনার্জিটা কিভাবে কাজে লাগছে? আপু সেকেন্ডারি ট্রান্সপোর্টটা একটু আরেকবার বলা যাবে? ওকে, ফার্স্ট অফ অল ইটস আ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওয়াই ইটস অ্যাক্টিভ? কারণ এখানে এনার্জি লাগছে। সেকেন্ডারি কেন? কারণ এনার্জিটা এখানে সরাসরি তৈরি হচ্ছে না। তাহলে এনার্জিটা আমরা কোথা থেকে পাচ্ছি? এনার্জিটা অ্যাকচুয়ালি আমরা আয়নিক কনসেন্ট্রেশন হিসেবে পাচ্ছি বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট হিসেবে পাচ্ছি। তাহলে দেখো আয়নিক কনসেন্ট্রেশনটা যে ডেভেলপ হলো বাই দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিভাবে হলো? নরমালি আমাদের সেলের বাহিরে এক্সট্রা সেলুলার স্পেসে সোডিয়াম থাকার কথা ছিল, আর ইন্ট্রাসেলুলার স্পেসে আমাদের হলো পটাশিয়াম থাকার কথা ছিল, এবং এটা মেইনটেইন হয় কি দিয়ে? বাই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে দেখো আমার বাহিরে অসংখ্য সোডিয়াম আয়ন, ভিতরে অনেক কম, আমি কিন্তু খুব ইজিলি ভিতরে মানে বাহিরেরটাকে ভিতরে নিয়ে আসতে পারবো। সো দেখো এখানে যে কাজটা এখন হলো, এখানে যে অসংখ্য কনসেন্ট্রেশন হলো সোডিয়ামের, এটা অ্যাচিভ হলো বাই প্রাইমারি ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাই না? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কারণেই তো আমার বাহিরের দিকে কনসেন্ট্রেশনটা বেশি আসলো। তাহলে এইখানে আমরা এটিপি ইউজ করেছিলাম, যার কারণে একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো। এই কেমিক্যাল গ্রেডিয়েন্টকে তৈরি করে আমরা যে ট্রান্সপোর্টটা করলাম সেটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যদি কোনো কারণে আমি যদি, এটা একটা সায়েন্টিস্টরা কিভাবে প্রমাণ পাইছে জানো? তুমি তো বলতেই পারো আপু তাহলে ডিফিউশন হওয়ার কথা ছিল, কারণ এখানে তো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন আসলো, আপনি কেন এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছেন, কেন আপনি ডিফিউশন বলছেন? আর কারণ হচ্ছে সায়েন্টিস্টরা যখন দেখেছে আমি কোনো কারণে প্রাইমারি মানে আমাদের যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটাকে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে কি হইলো, ওখানে কোনো একটি লাগলো না, ওখানে কোনো কাজ নাই, তখন দেখা গেল কি সেকেন্ডারিটা অফ হয়ে গেছে। এটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া গেছে, যার কারণে এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা কেন, why it's not a diffusion process, why it's a active transport process। বুঝতে পারছো? আমরা যদি কোনো কারণে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ করে দিই তখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করবে না। তো এখানের মধ্যে আমরা এক্সাম্পলে দেখেছিলাম যে কো ট্রান্সপোর্ট এন্ড কাউন্টার ট্রান্সপোর্ট, এই দুইটা আবার তোমাদের জন্য বোঝা খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলা কোথায় থাকে কো ট্রান্সপোর্ট, কোথায় থাকে কাউন্টার ট্রান্সপোর্ট। আমরা কো ট্রান্সপোর্টে কিন্তু দুইটা এক্সাম্পল পড়েছিলাম, একটা হলো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে কি সোডিয়াম অ্যামিনো অ্যাসিড ট্রান্সপোর্ট। তাহলে কি হইলো, দেখো এখানে সোডিয়ামটা কিন্তু একদম সুন্দর মতো ওর যেই
হাই কনসেন্ট্রেশন সেখান থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। তার মানে কি ওরা যাচ্ছে এবং এই এনার্জিটা কোথা থেকে পেয়েছে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন ধরো তোমার কাছে অনেক শক্তি আছে, তোমার কাছে অনেক খাবার আছে, তুমি চাইলে একজনকে খাওয়াতে পারতেছো, তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, তো এই যে সোডিয়াম আয়ন ও তো বাহির থেকে ভিতরে হেলে দুলে ঢুকতেছে, এখন ও কি করে, ও যাওয়ার সময় চেষ্টা করে আরেকজনকে সাথে করে নিয়ে যাবে সেম ডিরেকশনে, এটা হলো কো ট্রান্সপোর্ট। তাহলে ওর ক্ষেত্রে যে এনার্জিটা আসলো ফ্রম দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ও কি করলো, ওর সঙ্গে সঙ্গে গ্লুকোজকে নিয়ে গেল, গ্লুকোজকে কি করলো, সেলের বাহির থেকে ভিতরে নিয়ে গেল। তুমি এখানে গ্লুকোজ চিন্তা না করে অ্যামিনো অ্যাসিডও ভাবতে পারো, সেম জিনিস, যে কি হচ্ছে কো ট্রান্সপোর্টে একই দিকে যাচ্ছে। আর কাউন্টার ট্রান্সপোর্টে কি হয়, দেখো সোডিয়ামটা সেম বাহির থেকে ভিতরে যাচ্ছে, বাট ক্যালসিয়ামটা ভিতর থেকে বাহিরে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট তোমার সোডিয়াম ক্যালসিয়াম পাম্পটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা যখন হার্ট করব বা মায়োকার্ডিয়ামের মধ্যে এই পাম্পটা অনেক মানে ফাংশন আছে। তো এটা একটু মনে রাখবা যে সোডিয়াম ক্যালসিয়াম এটা কাউন্টার ট্রান্সপোর্ট, আর শুধু ক্যালসিয়াম যেটা ছিল সেটা কিন্তু ক্যালসিয়াম পাম্প ছিল, যেটা ছিল প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আবার এখানে সোডিয়াম হাইড্রোজেন যেটা সেটা কাউন্টার ট্রান্সপোর্ট, বাট শুধু হাইড্রোজেন পাম্প যেটা সেটা কিন্তু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা এবার দেখো দুইটা ছবি, আশা করি তারপরে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবিটা খুব ভালো করে দেখো মনোযোগ দিয়ে। এটা হচ্ছে আমাদের জিআইটি, জিআইটি মানে কি ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ওকে। আর এটা হচ্ছে আমাদের কিডনি, কিডনির মধ্যে আমাদের যে নেফ্রন থাকে সেই নেফ্রন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল লুমেন, মানে ধরো এরকম একটা ছবি আঁকে, যদি এটা যদি আমার খাবার যেখানে যাচ্ছে লুমেন, লুমেনের বাংলা কি বলে, আচ্ছা আর এখানে হচ্ছে অসংখ্য সেল, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে গ্লুকোজটা আছে এই গ্লুকোজটাকে আমাকে হচ্ছে সামহাউ ব্লাডে নিয়ে আসতে হবে, তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল। তো এই জায়গাটা দেখো এসজিএলটি, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে একটা কো ট্রান্সপোর্টারের নাম বলো তো, সেটা হচ্ছে এসজিএলটি। এটার ফুল ফর্ম এখন তোমাদের লাগবে না, জাস্ট এসজিএলটি টা নাম মনে রাখো। এটা কি করে, সোডিয়াম গ্লুকোজ দুইটাকেই সে ভিতরে নিয়ে যাচ্ছে। এটা হলো কি আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা কো ট্রান্সপোর্টারের নাম হচ্ছে এসজিএলটি 1। এরপরে এখানে দেখো, এখানে যদি তুমি দেখো সোডিয়াম পটাশিয়াম দেখানো, আচ্ছা এখানেও সেম SGLT2, এখানে আমরা দেখতে পেয়েছি SGLT1। তাহলে SGLT1 কোথায় প্রেজেন্ট থাকতেছে? জিআইটি ট্র্যাকে। আবার আমরা জানলাম যে কিডনির মধ্যে তোমরা জানো যে প্রক্সিমাল কনভ্লেটেড টিউব দিয়ে সব অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ অ্যাবজর্ব হয়ে যায়। তো এখানেও কিন্তু এইভাবে দেখো যে SGLT2টা আছে, এই SGLT2টা কিন্তু বোথ সোডিয়াম এন্ড গ্লুকোজ দুইটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। তাহলে কো ট্রান্সপোর্ট কারা কারা? সেটা হচ্ছে SGLT1 এন্ড SGLT2। আর আমরা সোডিয়ামেরটা আমরা দেখাচ্ছি না, ওটা হয়তো আমি নোটে তোমাদেরকে দিয়ে দিব, বাট ওইটা তো বেশি ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। এবং এটা কি দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে? SGLT1 SGLT2 দিয়ে। SGLT1 আমরা কোথায় পাচ্ছি? জিআইটি তে পাচ্ছি। SGLT2 কোথায় পাচ্ছি? নেফ্রনে পাচ্ছি। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে নাকি আমি আবার বলবো? একদম চেষ্টা করো যাতে বুঝে যাও। এই পার্টটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা তোমার কি মনে আছে আমরা চ্যানেলের কথা বলছিলাম যে কিছু চ্যানেলের মধ্যে দিয়ে যায়, এখানে জাস্ট আমরা চ্যানেলের একটা নাম দিয়েছি, নামটা হচ্ছে এসডিএলটি, ঠিক আছে? আর কি হয়, সেম ভাবে গ্লুকোজ এসে লাগলো, হাইড্রোজেন সোডিয়াম এসে লাগলো, তাহলে সোডিয়ামের তো এটা সেল, তো সেলের বাইরের দিকে তো এর কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, যার কারণে কি হবে, ও তো খুব ইজিলি বাহির থেকে ভিতরে আসবে। তো ওর যেই এটার সঙ্গে আসার জন্য ও যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যে আসলো, কারণ এখানে কি থাকে, সব জায়গাতে জানো কি থাকে, সকল সেল মেমব্রেনেই যে দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, এখানে দেখতে পাচ্ছ, যেমন এখানেও দেখতে পাবা। তো এটার জন্য কি হয়, ভিতরে আমার সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে, বাহিরে বেশি থাকে। এটার জন্য কি হয় যে সোডিয়ামটা খুব ইজিলি বাইরে থেকে ভিতরে ঢুকতে পারে, এবং এটা কি করে সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসকে নিয়ে আসবে। এখানে আমরা গ্লুকোজকে দেখাচ্ছি, এখানে আরো স্পেশালি কি বলা হয় জানো, সোডিয়ামটা শুধু যদি সোডিয়ামের কথা ভাবি, এটা হলো ফ্যাসিলিটেড ডিফিউশন, বাট সোডিয়াম গ্লুকোজ যখন একসাথে যাচ্ছে তখন কি করতেছে, মানে এটা জাস্ট ধারণা করা, মানে বলার জন্য যে এটা একদম ফ্যাসিলিটেড ডিফিউশনের মতো করে যাচ্ছে। বাট গ্লুকোজটা কেন যাচ্ছে? গ্লুকোজটা যাচ্ছে এই কারণে ওদের পুরো এনার্জি দরকার হচ্ছে, এবং গ্লুকোজটা সাথে নিয়ে যাওয়ার কারণে এটা কো ট্রান্সপোর্ট হয়ে গেছে। এটা কি করতে পারো, এটার ছবিটা তোমরা পাবা না, তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, বা তোমাদের গাইডন থাকলে রেনাল চ্যাপ্টারে যে পাবা, কিন্তু ওখানে সুন্দর করে এরকম একটু সব একসাথে মিলাই দেওয়া, তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা।
তোমাদেরকে আবার পিডিএফও দিয়ে দিবো, সমস্যা নাই, পিডিএফও দিয়ে দিলেও হবে। তো তোমাদেরকে আমি দিয়ে দিবো, এটা একটু তোমরা নোট করে রাখো। এটা যদি বুঝে থাকো দেখবে তোমাদের জিআইটি তে বোঝা সোজা হচ্ছে, রেনাল বোঝা সোজা হচ্ছে, একদম সোজা হচ্ছে। এবং দেখো আমি সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখাই দিই, দেখো এই জায়গাটার মধ্যে কি করতেছে, গ্লুকোজটা কিন্তু আবার সেলের ভিতরে ঢুকে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে শুধুমাত্র গ্লুকোজ যাচ্ছে না, এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র গ্লুকোজ যাচ্ছে কিডনিতে, ভিতরে থেকে আবার বাইরের দিকে শুধু গ্লুকোজ যাচ্ছে। আবার এই জায়গাটায় দেখো এখানেও সেম, শুধু গ্লুকোজ আলাদাভাবে ট্রান্সপোর্ট করছে। তাহলে দেখো যে জায়গাটায় গ্লুকোজ ট্রান্সপোর্ট হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ ক্যারিয়ার প্রোটিন, এটাকে আমরা কি বলে থাকি, ডিফিউশন। কি ডিফিউশন বলো তো, এটা যেটা ক্যারিয়ার নিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি ডিফিউশন বলি, ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে আমি তোমাদেরকে যখন পড়াবো ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল, তখন কিন্তু তোমরা দেখবা যে গ্লুকোজটা ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে যেই চ্যানেল দিয়ে, ওইটার নাম কি লিখে নাও, এটার নাম হচ্ছে গ্লুট 2। গ্লুট 2 হচ্ছে কি, এটা একটা ফ্যাসিলিটেড ডিফিউশন চ্যানেল, আর এসজিএলটি কি, এটা একটা কো ট্রান্সপোর্টার চ্যানেল। বাস এতটুকু। এবার দেখো এগুলা সম্বন্ধে আমি রিড আউট করবো না, এগুলা জাস্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলা নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নাই। এটা তুমি যেভাবে বলবা টিচার সেভাবে এক্সপেক্ট করবে, মানে তোমার এখানে কোনো সমস্যা নাই, তুমি যেমনি চাবা সেমনি বলতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমাদের গাইডও ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। বাট এটা দুটার পার্থক্য খুব ভালো করে পড়বা। অনেক সময় টিচাররা জাস্ট আলাদা করে না ইউজ করে জাস্ট পার্থক্যটা আস করে। সেম ভাবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারপরে ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশনের পার্থক্য কি, তারপর হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, এই তিনটা জিনিস খুব ভালো করে একটু পড়ো, এগুলো আস করা হয়। আচ্ছা এরপর আমরা চলে আসি ডিফিউশনে। আচ্ছা আমাদের একটু আগাইতে হবে। ফার্স্ট ডিফিউশনের এক্সাম্পল তো তোমরা অলরেডি জানো যে কি, এখানে জাস্ট এমনি নরমাল যে কাইনেটিক মোশন আছে সেই কাইনেটিক মোশনের জন্যই যায়, কারণ এখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। সো দিস ইজ ডিফিউশন। এটার এক্সাম্পলের যে ফ্যাক্টর গুলো আছে, কোন কোন ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে ডিফিউশন হওয়ার জন্য, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বাইরে যদি কনসেন্ট্রেশন খুব বেশি হয়, খুব ইজিলি সে ভিতরের দিকে আসতে পারবে। যদি সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন অনেক বেশি হয়, তাহলে কি করতে পারে, অনেক জায়গা জুড়ে ডিফিউশন হচ্ছে, তার মানে তখন আমার ডিফিউশনের রেটটা বাড়বে। সলিবিলিটি অফ দ্য সাবস্টেন্স, যেহেতু এটা লিপিড বাইলেয়ার দিয়ে হচ্ছে, সো ইনক্রিজ লিপিড সলিবিলিটি ক্যান ইনক্রিজ ডিফিউশন রেট। থিকনেস অফ দ্য মেমব্রেন অনেক বেশি থিক হয়ে গেলে কিন্তু খুব ইজিলি পাস করবে না, সো তখন এটা কি হয়ে যাবে, ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে। মলিকুলার ওয়েট অফ দ্য সাবস্টেন্সেস, এটাও ডিসপ্রপোর্শনেট, কারণ আমরা পড়ে এসেছিলাম যে যেগুলো লিপিড সলিবল এবং লো মলিকুলার ওয়েট সেগুলো খুব সুন্দর করে পাস হয়, বাট যেগুলো হাই মলিকুলার ওয়েট সেগুলো কিন্তু পাস হয় না। তো দেখো আমি যদি বলি একটু সহজ করে দেওয়ার জন্য, প্রথম তিনটা হচ্ছে প্রপোর্শনেট, যেটাকে আমরা বলে থাকি সমানুপাতিক, আর বাইরের নিচে দুইটা কি ডিসপ্রপোর্শনেট। একদম ইজি করে মনে রাখবা, শেষ। এরপরে ক্লাসিফিকেশনটা একদমই তোমরা জানো যে দেয়ার আর টু টাইপ, সিম্পল ডিফিউশন আর হলো ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনে কি হচ্ছে, একদম ইজিলি পাস হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে হতে পারে, দুইটা জায়গা দিয়ে হতে পারে। এটা তোমাদের গাইডলাইনে আছে, এটা এমসিকিউ তে আসতে পারে যে সিম্পল ডিফিউশনটা কোন কোন জায়গা দিয়ে হয়। পুরাপুরি লিপিড বাইলেয়ার দিয়ে হতে পারে, আর একটা হলো ওয়াটার চ্যানেল। আচ্ছা ওয়াটার চ্যানেলটা একটু বলি, নরমাল আমরা যে চ্যানেলগুলো পড়েছি না, সেম এই যে পেপটাইড গুলা মিলে আমাদের যে চেনগুলো মানে চ্যানেলটা ফর্ম করে, এটার কি হয় জানো, এটা যে মাঝখানে যে পোর্টটা আছে, এই পোর্টটার মধ্যে অ্যাকচুয়ালি ওয়াটার থাকে। সো এই জায়গাটা দিয়েও কিন্তু সিম্পল ডিফিউশন হতে পারে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হতে পারে। আর ফ্যাসিলিটেড ডিফিউশনটা কখন আমরা বলি, যখন দেখো ছবিটা দেখলে বোঝা যাবে যে থ্রু ওয়াটার চ্যানেল এবার পার্থক্য কি, আর থ্রু ক্যারিয়ার প্রোটিনের পার্থক্য কি। দুইটাই কিন্তু মানে প্রোটিন, একটা হলো ওয়াটার চ্যানেল আর একটা হলো ক্যারিয়ার প্রোটিন। একটু পরে দেখে যাবে, এটা জাস্ট এক্সাম্পল তোমাদেরকে দেখাই দিয়ে আসছি কিভাবে গ্লুকোজ এরকম মাঝখানে একটা ইয়া থাকে, ও বাহির থেকে এভাবে করে গ্লুকোজ বের হচ্ছে, অ্যামিনো অ্যাসিড বের হচ্ছে। এবার ছবিটা দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা ছবি না, এটা দেখো, এটা দেখো যে এটা হলো আমাদের যেটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট। আচ্ছা সরি, কাউন্টার ট্রান্সপোর্ট এটা এখানে কেন আসছে আবার, আচ্ছা আমি একটু বলেই দিই, এটা আমি হয়তো এখানে একটু ভুল করে আমি কাউন্টার ট্রান্সপোর্টের ছবি অ্যাড করে দিছি। আচ্ছা ধরো এখানে এটা হচ্ছে আমাদের চ্যানেল, তো নরমাল যেটা আমাদের সিম্পল ডিফিউশন দিয়ে হচ্ছিল সেটা সরাসরি মাঝখানে একটা যে গ্যাপটা আছে এটা দিয়ে চলে যাচ্ছে, ওর আর কোনো বাউন্ড, কারোর সাথে বাউন্ড করার দরকার হয় না। বাট যেটা ফ্যাসিলিটেড ডিফিউশন, ও কি করবে জানো, এখানে ধরো প্রোটিনটা আছে, প্রোটিনে একটা বাইন্ডিং সাইড আছে। ধরো আমি ফ্যাসিলিটেড ডিফিউশন কার বলেছি, গ্লুকোজে। তো প্রথমে কি করলো, গ্লুকোজটা আমার এখানে আসলো, গ্লুকোজ আসলো, সো গ্লুকোজ এসে এই প্রোটিনের একটা পার্টের সাথে বাইন্ড করলো এবং এই বাইন্ডিং এই সাইডটা ওকে বের করে দিল। তার মানে দেখো এখানে কি হলো, এখানে যেই
ক্যারিয়ার আমাদের যে ক্যারিয়ার যে চ্যানেলটা আমরা ইউজ করতেছি, ক্যারিয়ার যে প্রোটিন ইউজ করতেছি, এটা সরাসরি গ্লুকোজটাকে ধরলো এবং গ্লুকোজটাকে বের করে দিল। এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। আর আমাদের যে সিম্পল ডিফিউশন হয়, একটা সরাসরি লিপিড বাইলেয়ার দিয়ে পাস করতে পারে, যেটা এই জায়গাটা দিয়ে হতে পারে, আর একটা হতে পারে কি জাস্ট এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এই দিক দিয়ে সরাসরি চলে আসলো। এই হলো আমার দুইটা। এখন একটা জিনিস আমি তোমাদের একটু বলবো, একটু নোট করে নাও, আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি। দুইটা জিনিস মনে রাখো, একটা লিখে নাও, সেটা হলো ভোল্টেজ গেটেড চ্যানেল, ভোল্টেজ গেটেড চ্যানেল, আরেকটা লিখে নাও যে লাইগেন্ড গেটেড চ্যানেল। তার মানে কি, ভোল্টেজ গেটেড মানে হলো তোমাদেরকে বলা হয়েছে ভিতরে 90 মিলিভোল্ট থাকে, তার মানে আমার পুরো সেলের এখানে কিছু চ্যানেল থাকে, যেই চ্যানেলগুলা একটা ধরো এখানে আমার যদি যখন 70 মিলিভোল্ট হবে তখন এরা ওপেন হবে, এবং ওপেন হয়ে কি করবে, এই যে সুন্দর করে ওরা আয়নগুলো নিয়ে আসবে নরমাল ভাবে। বাট এটা যে ওপেন হবে বা ক্লোজ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। যখন সেলের ভিতরে ওইটা ওপেন হওয়ার জন্য যেই ভোল্টেজটা দরকার সেটা যখন প্রেজেন্ট থাকতেছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা ওপেন হচ্ছে। সো আমি এই চ্যানেলটাকে কি বলতেছি, ভোল্টেজ গেটেড চ্যানেল। আর লাইগেন্ড গেটেড চ্যানেল আমরা কখন বলতেছি, লাইগেন্ড গেটেড চ্যানেল তখন বলতেছি যখন ধরো এই জায়গাটায় একটা স্পেশাল সাইট আছে, এখানে এসে কেউ লাগবে, ও লাগার পরে কি হবে, এই চ্যানেলটা ওপেন হবে, তখন আমরা বলে থাকি লাইগেন্ড গেটেড চ্যানেল। বুঝা গেছে? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই ছবিটা দেখাও, এই ছবিটা দেখে দেখতে পাচ্ছ সিম্পল ডিফিউশনটা কিভাবে হচ্ছে, সরাসরি এইভাবে হচ্ছে, আবার একদম মাঝখানে যে গ্যাপটা আছে সেদিক দিয়ে যাচ্ছে, একদম বাম পাশে দেখো আমি দেখাচ্ছি। আর ফ্যাসিলিটেডে কি হচ্ছে, ওরাও সেম ক্যারিয়ার প্রোটিন দিয়ে যাচ্ছে, বাট ওরা কি করতেছে, কিছু প্রোটিনের সাথে মানে ওই চ্যানেলের ভিতরে মানে কিছু জিনিসের সাথে অ্যাটাচ হচ্ছে এবং তারপরে যাচ্ছে। আর এনার্জি যখনই লাগতেছে তখন হয়ে গেল কি, এটা মানে ফ্যাসিলিটেড ডিফিউশনে যখন আমাদের এনার্জি দরকার হচ্ছে তখন এটাকে আমরা বলে ফেলতেছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার তোমাদেরকে আমি শর্টকাটে একটা জিনিস বুঝাই দিব না, লিখে দিব। তোমরা যদি এইটুকু এতটুকু মনে রাখো তাহলে দেখবা একদম ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। লিখে কোথায় জায়গা আছে, আচ্ছা এখানে লিখে দিই। প্রথমে দেখো সিম্পল, তারপর লিখো ফ্যাসিলিটেড ডিফিউশন, তারপর লিখো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমি যদি ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্ট দুটো একসাথে লিখলাম, মানে সরি এটা একটু ভুল হয়ে গেছে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর হলো মানে প্রাইমারিতে আমি 1 ডিগ্রি দিয়ে বলি 1 ডিগ্রি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর হলো সেকেন্ডারিতে প্রাইমারি সেকেন্ডারি ট্রান্সপোর্ট। তার মানে দেখো আমি যদি বলি যে কাদের কাদের ক্যারিয়ার প্রোটিন লাগবে, এটা তোমাকে এভাবেই আস্ক করবে, তুমি বুঝছো কিনা, বলবে না যে সেকেন্ডারি থেকে লাগবে কিনা, তাহলে এই সবগুলোর কি ক্যারিয়ার প্রোটিন লাগছে, তাই না? তাহলে ক্যারিয়ার প্রোটিন ইজ কমন ফর প্রাইমারি, সেকেন্ডারি এন্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। ওই দিক থেকে আমি যদি আবার বলি এনার্জি কার কার লাগছে, তখন আমি কি বলবো, অনলি প্রাইমারি আর সেকেন্ডারি। সো এই দুইটার পার্থক্যটা দেখবা, এখানে লাগতেছে এটিপি, এটিপি লাগতেছে কার, বা এনার্জি, এটিপি না বলে এনার্জি বলতে পারো, এনার্জি লাগতেছে বোথ প্রাইমারি সেকেন্ডারি দুইটার, আর যেই আমাদের ক্যারিয়ার প্রোটিন কার লাগতেছে তিনটার। এইটু একটু তোমরা নোট করে রাখবা সহজে মনে রাখার জন্য। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি আমরা যাই, আমরা এখন স্যাচুরেশন সম্বন্ধে একটু পড়ে নিই। দেখো এই যে এই জিনিসটা একটু তোমরা দেখতে পারো, এটা হলো যে কনসেন্ট্রেশন, আচ্ছা এখন আসে নাই, ওকে। তো দেখো এখানে একটা চার্টের মতো আছে, এই চার্টের মধ্যে জাস্ট ইন্টারসেলুলারে কতটুকু এক্সট্রাসেলুলারে কতটুকু এটা দেখাই দিছি। এটা মানে হলো কি জাস্ট ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু ওরা ট্রান্সফার হয়, কোথায় কনসেন্ট্রেশন বেশি হাই। এই গ্রাফটা একটু দরকার আছে তোমাদের জন্য। তো আমি বলেছিলাম যে স্যাচুরেশন কথাটা, এখন একটু মনোযোগ দিয়ে শুনো। ধরো এটা আমার সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের মধ্যে 10টা হচ্ছে আমার চ্যানেল আছে। আচ্ছা আমি শর্ট করার জন্য বললাম 4টা চ্যানেল আছে। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম কয়টা, ধরো এখানে আমার সোডিয়াম ট্রান্সপোর্ট হয়, তাহলে বলো তো এখানে ম্যাক্সিমাম কয়টা সোডিয়াম ট্রান্সপোর্ট করতে পারবে যদি 4টা চ্যানেল থাকে? 4টা, এক্স্যাক্টলি তাই, 4টা। তুমি যদি 4টার বেশি দাও তাহলে কি এখানে এক্সট্রা যেতে পারবে না। তার মানে স্যাচুরেশন বলতে বুঝছো সম্পৃক্ততা, মানে ওইটার এখন আর কাজ করার কোনো ক্ষমতা নাই, তুমি যতই কনসেন্ট্রেশন বাড়াও না কেন এটা আর যেতে পারবে না। যেমন তোমরা মনে হয় প্রভাবক সম্বন্ধে একটু পড়ছিলা যে আমি যখন বাড়াতে থাকবো একটা পর্যায়ে গিয়ে যতই বাড়াই না কেন ওইটা আর যাবে না, ওই কনসেপ্টটা কিন্তু তোমার এখন লাগতেছে। দেখো যে যেই জিনিসগুলো অর্থাৎ আমরা দেখলাম ফ্যাসিলিটেড ডিফিউশন, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এরা কিন্তু কি করতেছে,
ক্যারিয়ার দিয়ে যাচ্ছে। সো যারা ক্যারিয়ার দিয়ে যায়, ক্যারিয়ার প্রোটিন, ওই প্রোটিনের একটা ক্যাপাবিলিটি থাকে, যদি কোনো কারণে ওই ক্যাপাবিলিটির বাইরে চলে যায় তাহলে কিন্তু ওইটা আর ট্রান্সপোর্ট করতে পারে না। দ্যাট মিনস সব প্রোটিন গুলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয়ে গেছে। তখন গ্রাফটা কেমন হবে দেখো, রেড কালারের মতো। রেড কালারে দেখতে পাবা কি আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে, কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, একটা পর্যায়ে গেলা আর হলো না, এটা তখন একদম প্লেন হয়ে গেল, সোজা হয়ে গেল, তখন আর এক্সট্রা বাড়াও কিছু হবে না, তখন যতটুকু যাওয়ার ততটুকুই যাচ্ছে। এটাকে আমরা বলি স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশন কার কার ক্ষেত্রে আমরা পাবো? যেগুলা ক্যারিয়ার প্রোটিন ইউজ করতেছে। কেন? কারণ ক্যারিয়ার প্রোটিনের একটা অ্যাবিলিটি থাকে যে এ এতগুলা অ্যামাউন্টের ট্রান্সপোর্ট করবে। যদি কোনো কারণে তার চাইতে বেশি ট্রান্সপোর্ট মানে তুমি কনসেন্ট্রেশন বাড়ায় দাও, তখন কিন্তু ওরা ওর ক্যাপাবিলিটির বাইরে যেতে পারবে না। সো তখন কি হবে না, তখন কিন্তু স্যাচুরেশন হয়ে যাচ্ছে। বাট সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু হচ্ছে না। কারণ কি? এখানে কোনো ক্যারিয়ার প্রোটিন নাই। সো স্যাচুরেশন কথাটা কি বুঝতে পারছো তোমরা? স্যাচুরেশনটা তোমাদের কিডনিতে ইম্পর্টেন্ট হবে। তোমরা তো ডায়াবেটিস মেলাইটাসের কথা জানো, ডায়াবেটিসের কথা জানো। ওখানে কি হয়, আমাদের ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়। সো গ্লুকোজ গুলো আমরা জানি যে প্রক্সিমাল কনভ্লাটেড টিউব দিয়ে অ্যাবজর্ব হয়। তো তখন কি হয়, তার ব্লাডে এত বেশি গ্লুকোজ হয়ে যায় যে ওগুলা ফিল্ট্রেশন আর ওইভাবে হয় না। সো তার সকল যেই চ্যানেল গুলো আছে ওগুলা স্যাচুরেটেড হয়ে যায়, যার কারণে তখন আর ক্যাপাবিলিটি থাকে না তার এক্সট্রা গ্লুকোজ গুলাকে আবার নিয়ে আসার। যার কারণে আমরা যখন টেস্ট করি, আমরা ইউরিন টেস্ট করেও তো পেতে পারি যে তার ইউরিনে কি গ্লুকোজ আছে কিনা। তখন কি হয়, তার স্যাচুরেশন হয়ে যায় রিসেপ্টর গুলা, এবং তার ক্ষেত্রে গ্লুকোজ গুলা ইউরিন দিয়ে বের হয়ে যায়। এইটা কিন্তু তোমরা যখন রেনালে পড়বে তখন দেখবা যে টি ম্যাক্স আছে, যে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম একটা লেভেলের পরে গেলে আর যাবে না, কারণ এখানে স্যাচুরেশন হয়ে গেছে ক্যারিয়ার প্রোটিন গুলা। এটা কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? না হলে বল, আমি আবার বলে দেবো, কারণ এই কনসেপ্টটা খুবই জি আপু, ইম্পর্টেন্ট। ক্লিয়ার ওকে, হয়েছে। ঠিক আছে, তাহলে আমি একটু নেক্সট টপিকে যাই। আচ্ছা, এখানে দেখো সেম ভাবে তোমাদের ডিফারেন্সটা করতে হবে, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? খুব সুন্দর করে পড়বা, এক্সাম্পল গুলা দিয়ে পড়বা। আচ্ছা, অসমোসিস সম্বন্ধে, এগুলো সম্বন্ধে আমাদের খুব বেশি কিছু জানা লাগবে না, কারণ এগুলো সম্বন্ধে টিচার অত বেশি আস্ক করে না। টিচাররা জানে যে তোমরা এগুলো পড়ে আসছো, সেগুলো নিয়ে অত বেশি আস্ক করে না। বাট এই দুটা টপিক আমি এতক্ষণ যেগুলো পড়লাম তোমাদেরকে, এই দুটো টপিক খুবই বেশি ইম্পর্টেন্ট। ডিফিনিশনে অসমোসিস তোমরা কি কি পড়বা? জাস্ট ডেফিনেশন পড়লা। আর অসমোসিস তোমরা জানো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াটারের জন্য অসমোসিস হয়, তো ওইটা আরেকটা জিনিস জানো। এখানে কি হয়, এখানে হলো আচ্ছা সলভেন্ট, তোমরা তো সলিউট সলভেন্ট সলিউশন পড়ছো তাই না? বায়োকেমিস্ট্রিতে আপু ক্লাস নিচ্ছে, ওখানে জি কি আপু, পড়াইছে? পড়েছি। জানো হ্যাঁ যে আপু। সলভেন্ট হচ্ছে, আমরা বলে থাকি ওয়াটার। তো এই যে ওয়াটারটা ট্রান্সপোর্ট হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সলভেন্ট। তো এই সলভেন্টটা কি করে, সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যায়। এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মনে রাখলেই তোমার এখানে শেষ। এই দুইটা ওয়ার্ডই টিচাররা শুনতে চাই, যে কে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে। এখানে দুটো জিনিসের প্রেজেন্ট থাকা মাস্ট। ওয়ান ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন থাকতে হবে, এবং এখানে কে পাস করবে, সলভেন্ট পাস করবে, শেষ। আর এখানে দেখো আমি দুটো জিনিস একটু রাখছিলাম তোমাদেরকে একটু বোঝানোর জন্য। হ্যাঁ, একটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আমার মনে হয় যে এটা তোমাদেরকে কোথাও ওরকম ভাবে ক্লিয়ারলি পড়ায় না, বলেও না, বাট এই জিনিসটা তোমাদের বুঝতে হয়। সেটা হচ্ছে কি, কলয়েডাল অসমোটিক প্রেসারের টার্মটা আমরা পাইছি যে আমাদের যেসব কলয়েডাল পার্টিকেল আছে, লাইক বিভিন্ন আয়ন্স, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলা কি করে জানো? এগুলা হচ্ছে ওয়াটারকে হোল্ড করে রাখে, ধরে রাখে। এবং এই যে ওয়াটারটাকে হোল্ড করে রাখার যে পাওয়ারটা, এটা একটা প্রেসার দেয়। এবং প্রেসারটা কিভাবে দেয় এটা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার বলে। আর ওয়াটার যে প্রেসার দেয় সেটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন এটার মানে ধরো তোমার দুইটা হাত আছে, তুমি এই হাত দিয়ে মানে দুইটা বোতল ধরতে পারো। এখন তুমি তোমার হাত দিয়ে ধরে রাখতে পারতেছো, দ্যাট মিনস তোমার কাছে কেউ ওটা নিতে পারবে না, তুমি ধরে রাখতেছো। এখন এই যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, প্লাজমা প্রোটিন গুলো আছে, এগুলা কি করবে, ওরও এরকম ক্যাপাবিলিটি থাকে, ও ওয়াটারকে ধরে রাখবে। তাহলে এই যে ও ওয়াটারটাকে ধরে রাখতেছে, এই যে ধরে রাখার জন্য একটা প্রেসার পাই, এটাকে আমরা বলে থাকি কলয়েডাল অসমোটিক প্রেসার। আরেকটা কি ভাবতে পারো, ধরো একটা বেলুনের ভিতর তুমি পানি নিছো, পানিটাকে তুমি এরকম করে যদি বাইরে থেকে প্রেসার দাও, পানি অলওয়েজ কি করে, বাইরে ছুটে যেতে চায়, তাই না? বাইরের দিকে চলে যেতে চায়। তুমি ফুটা করে দিলে কি হবে, একদম খুব সুন্দর করে ভিতর থেকে বাইরে চলে যাবে। সো ওই যে একটা ওয়াটারের যে ক্যাপাবিলিটি আছে, বা একটা ও চায় কি ভিতর থেকে বাইরের দিকে চলে যেতে, ওই পাওয়ারটা যে ওয়াটারটা যে পাওয়ারটা বা প্রেসারটা দিচ্ছে, ওইটাকে আমরা বলে থাকি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটা আমাদের কোথায় লাগে দেখো, ব্লাড ভেসেলের এই ছবিটা দেখলে তাহলে বুঝবা যে ব্লাডের ভিতর আমাদের অনেক আয়ন আছে, প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা প্রোটিন আছে, তাই না? তাহলে এই আয়ন এন্ড প্রোটিন গুলা কি করে জানো, আমাদের যে প্লাজমাটা আছে ওকে ভিতরে ধরে রাখতে চায়, ক্যাপিলারির ভিতরে ধরে রাখতে চায়। এইটাকে আমরা বলে থাকি অনকোটিক প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে এই অনকোটিক প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ হচ্ছে, আচ্ছা একটা মিনিট ওয়েট করো, আমার আবার স্ক্রিনশট চলে গেছে, এটা আজকে তো ডিস্টার্ব দিয়ে দিচ্ছে। আচ্ছা আসছে, একটা মিনিট।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের যে অনকোটিক প্রেসার বা কলোয়েডাল অসমোটিক প্রেসার আছে, এটা কে দেয়? এটা হচ্ছে প্লাজমা প্রোটিন এবং আয়ন্স গুলা দিবে। এবং তখন কি হবে, আমার যে ভেসেল গুলা আছে, ভেসেলের ভিতর সে প্লাজমাটাকে ধরে রাখতে চাইবে। আপু কিছু শোনা যাচ্ছে না, আটকে গেছে সব। মোটামুটি 28 to 32 মিলিমিটার মার্কারি পাই। আচ্ছা, তখন আসেই নাই। আচ্ছা, দাঁড়াও আস্তে আস্তে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখন, আমি আগে লিখতেছিলাম। তো দেখো এই ছবিটা দেখো, যে আমি ডান পাশের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে একটা হচ্ছে অনকোটিক প্রেসার আর একটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ওয়াটার দেয়, যে চায় বের করে দিতে, আর কলোয়েডাল অসমোটিক প্রেসার চায় ভিতরে ধরে রাখতে। তো এই নলেজটা তোমাদের লাগবে, যদি কোনো কারণে এটা ইমব্যালেন্স হয়ে যায় বা কিডনি, মানে যখন কিডনিতে ফিল্ট্রেশন করবো তখন দেখবা যে ওখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেশি, যার কারণে খুব ইজিলি আমার ওয়াটারটা ফিল্ট্রেশন হয়ে যায়, আর কলোয়েডাল অসমোটিক প্রেসার কি চায়, ধরে রাখতে চায়। এই জন্য তোমাদের আজকে মানে আজকের পড়া না, বাট আমি যেহেতু তোমাদেরকে অসমোসিস পড়াচ্ছিলাম, ওখানে আমার কাছে মনে হচ্ছে একটু তোমাদেরকে ধারণা দিয়ে দেই। তো এটা তোমাদেরকে না পড়লে কোনো সমস্যা নেই। আপু আপনি আবার আটকে গেছেন, আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, ধরো যে একটা সেল মেমব্রেন যখন থাকে, তোমরা অলরেডি পিনোসাইটোসিস, ফ্যাগোসাইট, আচ্ছা দাঁড়াও, আবার এখানেও এখন এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি আবার স্ক্রিন শেয়ার করছি। না, আমি স্ক্রিন শেয়ার করেছি, হয়তো একটু নেটের প্রবলেম আসছে, কারণ একটু লেট হচ্ছে। আসবে, এখন চলে আসবে। সমস্যা। আচ্ছা, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ, স্লাইডের ছবিগুলা? না আপু, হ্যাঁ হ্যাঁ এখন আসছে। আচ্ছা, হ্যাঁ আসছে, ওকে। তাহলে দেখো যে এন্ডোসাইটোসিস বা ভেসিকুলার ট্রান্সপোর্ট বলতে কি বুঝছিলাম। ভেসিকল মানে তো বুঝো, ভেসিকল বলতে আমরা বুঝাই ধরো মেমব্রেন বাউন্ড কোন একটা জায়গা। সো এখানে কি হবে, কোন একটা জিনিস এখানে আসবে, একদম সেল মেমব্রেনের কাছে আসবে, এখানে একটা ভেসিকল ফর্ম হবে, বা প্লাজমা যে মেমব্রেনটা আছে ওইটাই জাস্ট ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে একটা ভেসিকল ফর্ম করবে, এবং এই ভেসিকলটাই আমাদের বডির ভিতরে চলে আসবে। এটাকে আমরা বলে থাকি এন্ডোসাইটোসিস বা ভেসিকুলার ট্রান্সপোর্ট। এটা কি টাইপের হতে পারে, নামগুলো ইম্পর্টেন্ট, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস কথাটার মানে বুঝবা যে এখানে যে ভেসিকলটা আসবে, ধরো এরকম ভাবে দেখায়, যদি আমি এরকম একটা ছবি আঁকি, আর হলো এরকম একটা দেখাই। তো দেখো প্রথমে দেখো একদম লাইট ভাবে কি হচ্ছে, জাস্ট একটু বড় হয়ে আছে। তো এখানের মধ্যে আমরা যদি দেখি এখানে জাস্ট ফ্লুইড পাবো। তো এটা কি করবে, এই ফ্লুইড পোর্শনটা যখন ডিটাচ হয়ে যাবে তখন এখানে জাস্ট ফ্লুইড থাকতেছে আর মেমব্রেন থাকতেছে, তার মানে এটা জাস্ট একটা ভেসিকল হলো। এই প্রসেসটাকে আমরা বলি পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্কিং প্রসেস, যেখানে কি থাকবে, ও ফ্লুইড সাবস্টেন্স গুলাকে নিয়ে আসবে। ফ্যাগোসাইটোসিস কি, ফ্যাগোসাইটোসিস তোমরা নামটা অনেক শুনছো তাই না, যে ভাইরাস ব্যাকটেরিয়া। তো ধরো একটা ভাইরাস আসছে, এটাকে আমার কিল করতে হবে। মেইনলি এগুলো করে থাকে যারা ফ্যাগোসাইটোসিস করে, লাইক ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, দিস সেলস। ওরা কি করে, ধরো একটা, আমি একটু ক্লিন করে ফেলি। তো ওরা কি করে, ধরো ভাইরাস ব্যাকটেরিয়া আসছে, ওদের মেমব্রেনটাকে ওরা এরকম করে হাতের মতো করে বাড়ায় দেয়। ধরো এটা হচ্ছে একটা আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া, এখানে আমার একটা সেল ছিল, সেলের মেমব্রেনটা এভাবে করে ভাঁজ হবে, ভাঁজ হয়ে গিয়ে এভাবে করে ওকে সুন্দর করে ধরবে। এরপরের স্টেজে কি হবে জানো, এরকম মাঝখানে ভেসিকল ফর্ম হবে, আর এদিকে আমার মেমব্রেন গুলো এখানে জোড়া লেগে যাবে। তাহলে ভাইরাস সহকারে ওকে তখন সেলের ভিতর নিয়ে আসবে, তখন ইন্টারসেলুলার কিলিং মেকানিজম ওকে কিল করে ফেলবে। বা এখানে আরো অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন ধরনের হরমোন, এগুলো কিন্তু এভাবে হয়। যখন তোমরা এন্ডোক্রাইন করবা তখন দেখবা যে ইনসুলিন কিভাবে সিক্রেশন হচ্ছে বা ট্রান্সপোর্ট হচ্ছে, এগুলো দেখবা আস্তে আস্তে। বাট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে ফ্যাগোসাইটোসিসে কি হচ্ছে, এখানে একটা ভেসিকল বাউন্ড হচ্ছে, ভেসিকলের ভিতরে সাবস্টেন্সটা নিয়ে আসতেছে, এবং সেলের ভিতরে যে তখন ভেসিকলটা আবার সরে যায়, সরে গিয়ে
ও হচ্ছে ও নরমাল কাজ করবে। আরেকটা হলো রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এটাও কাইন্ড অফ সেম থিং, বাট মানে মানে পার্থক্যটা হচ্ছে যে এই জায়গাটায় ওদের যে বাইরের পোর্শনটা, এখানে কিছু রিসেপ্টর থাকে। এটা একটা ছবি আছে, এটা দেখো, এটা খুব সুন্দর করে দেখায় দিচ্ছে। এটা কোনো বই পাওয়া নেট থেকে, আচ্ছা আসতেছে খুব সুন্দর, আবার স্লো হয়ে গেছে। ওকে, দেখো যে ভেসিকল ফর্ম করে যেই ওয়াটারটা আসছে এটাকে আমরা বলে থাকি পিনোসাইটোসিস। এটা বোঝা গেছে। যেখানে আমরা সলিড কোনো পার্টিকেল লাইক ভাইরাস ব্যাকটেরিয়া আসছে সেটাকে আমরা বলে থাকি ফ্যাগোসাইটোসিস। আর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসটা কি? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর আছে। এই রিসেপ্টর গুলোর কাজ কি? এই রিসেপ্টর গুলো কিছু একটা ধরবে, ধরার পরে ওই রিসেপ্টর গুলা এরকম ভিতরের দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে গিয়ে এরকম একটা ভেসেল তৈরি করবে। এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, তোমরা বায়োকেমিস্ট্রিতে পাবা। হেপাটোসাইট, হেপাটোসাইট মানে কি? লিভার সেল। তো লিভার সেলের মধ্যে কি আসে জানো? এলডিএল আসে। এলডিএল মানে কি জানো তোমরা? জি আপু, লো ডেনসিটি লিপোপ্রোটিন। ওকে, ভেরি গুড। তাহলে ওদের আসার জন্য এই যে ধরো হেপাটোসাইট মানে যেটা লিভারের সেলকে আমরা বলে থাকি হেপাটোসাইট, তাহলে যখন এলডিএল আসবে ও করবে কি? এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরের স্টেজে যে কি হবে, এটা খুব সুন্দর করে এই ভেসিকল ফর্ম করবে, এবং ফাইনাল স্টেজে কি হবে? পুরো সেলের ভিতরে এলডিএল এর মানে এলডিএল ফিল্ড একটা জায়গা তৈরি হয়ে যাবে। তখন ভিতরে এলডিএল চলে আসবে, তখন কি করবে? এই যে বাইরের যে ভেসিকল এটা সরে যাবে, এই ভেসিকলটা সরে গিয়ে কি করবে জানো? খুব সহজেই ও আবার সেল মেমব্রেনে চলে যাবে। তোমার মনে আছে সেল মেমব্রেনটা কিন্তু ফ্লুইড স্ট্রাকচার ছিল, ওটা ওয়ান কাইন্ড অফ ফ্লুইড, এবং এখানে অলওয়েজ কি বিভিন্ন ধরনের মানে ওই যে ফসফোলিপিড যেগুলো পড়তেছিলাম এগুলো কিন্তু ইনসার্শন হতে পারে, ঢুকতে পারে। কারণ কি, যখন একটা সেল ইনিশিয়াল ফেজে থাকে তখন কিন্তু ওই সেলের মেমব্রেনটা অত বেশি বড় হয় না, সেলের সাইজ খুব ছোট থাকে। তো সেল যখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে তখন কিন্তু ওইখানের মেমব্রেনটাও ডেভেলপ হচ্ছে, যার কারণে কি হয়, ভিতরে আমার যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, লিপিড সিনথেসিস হচ্ছে, তখনকার ওই যে ফসফোলিপিডটা এসে খুব সুন্দর করে ওইটার ভিতরে ইনসার্শন করতে পারে। এবং ওই সেম মেকানিজমে কিন্তু আফটার রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস এখানের মেমব্রেনটা আবার ব্যাক যাবে, এটা মনে রাখবা। এবং ওই রিসেপ্টর গুলোর মধ্যে কিছু ডিসরাপশন হয়েছে, কিছু ভেঙে যেতে পারে, আবার নতুন করে জেনারেশন হবে, ফাইনালি কিন্তু এভাবে চলতে থাকে। এটা দেখো, এটা তোমাদের ইয়া থেকে আছে। আচ্ছা, আরেকটা কথা, যে তোমাদের এই পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস আর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এটা তোমরা গাইডনের ট্রান্সপোর্টার চ্যাপ্টারে পাবা না, এটা যে ইয়ার মধ্যে পাবা, মেমব্রেনের যে চ্যাপ্টার আছে সেকেন্ড চ্যাপ্টার, ওখানে পাবা, ওখান থেকে একবার দেখতে পারো, আর গাইডন থেকে ছবিগুলো দেখতে পারো। বাট ওখানে আমার মনে হচ্ছে খুব ভালো করে নাই, কারণ আমার কাছে মনে হয় যে রিটেনে আসলে তোমরা এরকম একটা ছবি আঁকতে পারো, যেটা আমি তোমাদেরকে, এটা নেটের মধ্যে মানে আমি এটা ডাউনলোড করে পাইছি, তো এটা এরকম ভাবে দেখানো নাই, বাট এখানে আমার মনে হচ্ছে খুব সুন্দর করে আসছে, যেটা তোমাদের একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলতেছে। এন্ড এই ক্লিয়ার করা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমরা যখন এন্ডোক্রাইন পড়বা তখন বিভিন্ন হরমোন কি করে এরকম বেসিক্যাল ফর্ম করে সেটা আসতে হচ্ছে। আচ্ছা, আর এখানে পার্থক্য আছে, পার্থক্যটা তো আসলে ভাইবাতে তোমরা যদি বুঝে ফেলো তাহলে এখানে পার্থক্য বলার কিছু নাই। আর লাস্টে দেখো, এখানে আমি ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টারকে একবার একটা সাথে একটা ছবি আছে, এটা হচ্ছে এটা মেবি গ্যাননে আছে, খুব সম্ভবত গ্যানন থেকে আমি নিছি। দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কিভাবে যাচ্ছে, অ্যামিনো অ্যাসিড সুগার যে কো ট্রান্সপোর্ট হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের কো ট্রান্সপোর্ট হতে পারে। এই যে এটাই স্পেশাল একটা জিনিস, এটা কোথায় থাকে জানো? এটা থাকে হচ্ছে লুপ অফ হেনলি আছে না, লুপ অফ হেনলির নাম শুনছো? ওইটার যে অ্যাসেন্ডিং লিঙ্ক থাকে সেখানে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড, এই যে এটা কিন্তু একটা কো ট্রান্সপোর্ট। নোটগুলা করবা, এভাবে যদি করে ফেলো একসঙ্গে সব রিসেপ্টর গুলো দেখায়, তখন তোমাকে টিচার যেটাই আস্ক করুক না কেন তুমি পারবা, জাস্ট জানবা কোনটা কই থাকে। এই যে এটার কথা একটু শুনলাম। আর দেখো এখানে তো এটার তো দরকার হয় না, সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট, এই তো। আর আমরা সেলের ভিতরে নরমালি আমরা বলে থাকি 70 মিলিভোল্ট। আচ্ছা, তাহলে এখন বলো তো কারো কোনো সমস্যা আছে? আমাদের মোটামুটি ক্লাসের টপিক শেষ। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, সিম্পল। আচ্ছা, এখন যদি কারো সমস্যা থাকে তাহলে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের এখন কমেন্ট বক্স চেক করতেছি। আর হচ্ছে যে তোমরা চাইলে আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো, বা আজকে টপিক তোমরা বুঝতে পারছো? জি আপু, বুঝতে পেরেছি। আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, জি যে আপু, কমেন্ট শোনা যাচ্ছে। যে হচ্ছে ইয়া করছো, ইনশাআল্লাহ আপু তুমি আরো অনেক ভালো করে করছো। আচ্ছা ঠিক আছে, আর আমি তোমাদেরকে এখনই হচ্ছে গ্রুপের মধ্যে
আমার যেই নোটগুলো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এইগুলা পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই, এবং আমি আমার হ্যান্ড নোটটা তোমাদেরকে দিয়ে দিব। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বা, এবং যদি এখন একটু বুঝতে সমস্যা তোমরা ইউটিউবে এই ভিডিওটা পেয়ে যাবে, তোমরা বারবার দেখো, বাট ট্রাই করো যাতে এই টপিকটা একটু বই থেকে পড়ে কনসেপ্টটা একদম সুন্দর করে ক্লিয়ার করে ফেলার। কারণ এই টপিকের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে মানে পদে পদে বিপদ, পদে পদে বিপদ হবে। কেন? তুমি যে সিস্টেম এগুলো পড়তে যাবে সব জায়গাতে দেখবা যে সমস্যা, তো সমস্যাতে পড়তে আমরা চাই না, তাই না? আপু লাস্ট স্ক্রিন শেয়ারটা আবার বলে দিন একটু কোনটা কোনটা লাগবে। ওকে ঠিক আছে, আমি আবার তাহলে শেয়ারে যাই। এটা লাগার জন্য না, এটা হলো কি সব আমাদের বডি যত ইয়া থাকে ম্যাক্সিমামটা এখানে দেওয়া আছে, এই ছবিটাতে জাস্ট দিয়ে দিছে ম্যাক্সিমামটা। তার মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে এইটা সোডিয়াম পটাশিয়াম আর 2 ক্লোরাইড। আচ্ছা এখন আসে নাই, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড, এটা হচ্ছে কি করতেছে, এটা হচ্ছে আমাদের যে লুপ অফ হেনলি থাকে, একটা তো জানো যে নিচের দিকে নামতে থাকে মেডুলার দিকে, আর একটা উপর দিকে যায়, যেটা উপর দিকে যায় সেটাকে আমরা বলে থাকি যে অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং মানে কি? উপরের দিকে যাওয়া। সো ওই অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে আমার এই মেমব্রেন এই তোমার চ্যানেলটা থাকে। আর বাকিগুলো তো আমি বলে ফেলেছি যে অ্যামিনো অ্যাসিড সুগার যেটা ওগুলা কোথায় থাকে, ইন্টেস্টাইনে থাকতেছে। সুগার সোডিয়ামেরটা তো কোথায় থাকতেছে, এটা বোথ ইন্টেস্টাইনে থাকতেছে, কিডনিতে থাকতেছে, মানে যে প্রক্সিমাল কনভার্টার টিউবে থাকতেছে। আর এডিপি মানে সোডিয়াম আর পটাশিয়াম যে ট্রান্সপোর্ট মানে পাম্পটা আছে, এটা কিন্তু মোস্ট অফ দ্য সেলের মানে মোস্ট অফ দ্য জায়গায় থাকবে। আর বাকি যে সোডিয়াম ক্যালসিয়াম এগুলা তোমরা আস্তে আস্তে এগুলার এক্সাম্পল তোমাদের কত বেশি না ধরলেও মোটামুটি তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সোডিয়াম, গ্লুকোজ, সোডিয়াম পটাশিয়াম পাম্প, তারপর হচ্ছে এখানে যে এটা দেওয়া আছে এটা তোমরা কিডনি মানে যখন রেনাল সিস্টেমে যাবো তখন এটা পাবা। আর বিভিন্ন যেটা বেসিক্যালের কথা বললাম ওগুলা হলো তোমার মেইনলি হরমোন গুলা করে থাকে, আবার কিছু লার্জ পার্টিকেল আছে যেগুলোকে নিতে পারে না। এবং এই পুরো ফ্যাগোসাইটোসিস প্রসেসটা তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেলি খুব ইম্পর্টেন্ট যে কিভাবে ব্যাকটেরিয়া কিল করি, তো তখনও তোমরা সেম জিনিস পাবা, বুঝছো? তো এই কারণে একদম কনসেপ্ট গুলা ক্লিয়ার করে যাও অফিসে। ওকে, তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কি আমরা ক্লাসটা শেষ করে দিব? আচ্ছা, সার্কোপ্লাজমে কোনটা থাকে? আচ্ছা, ক্যালসিয়াম চ্যানেল থাকে, ক্যালসিয়াম চ্যানেল। আমরা মেইনলি মাসেলের ক্ষেত্রে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না বলে আমরা সার্কোপ্লাজম বলি। ওকে, আবার সেম মাসেলে সার্কোপ্লাজম, নরমাল সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি করে ক্যালসিয়াম চ্যানেল থাকে, এবং ওটা দিয়ে কি করতেছে আমার যে ক্যালসিয়ামটা ওটা সেলের থেকে ওই জায়গাটা এসে জমা থাকে। আর কারো কোয়েশ্চেন আছে? না আপু। ওকে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের নেক্সট ক্লাসটা খুব সম্ভবত 23 আর 24 তারিখে হবে। ওই ক্লাসটা তোমাদের জন্য বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমাদের হয়তো ফার্স্ট ক্লাসটা অত বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট আজকে ক্লাসটা যেমন খুব ইম্পর্টেন্ট তেমনি অ্যাকশন পটেনশিয়ালের যে ক্লাসটা ওটাও খুব ভালো করে বুঝতে হবে। ওটা বুঝলে দেখবা তুমি যখন হার্টে মানে আমরা যখন হার্টের প্যাথোলজি করি তখন ওগুলাই অনেক ইম্পর্টেন্ট। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু আমি শুনতে পাচ্ছি। জি ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। সবাই আমরা ভালো থাকবো।